হ্যালো এভরিওয়ান, আমি রিফাত বিন সালাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বর্তমানে আমি সিএসই 7 সেমিস্টারে আছি। আজকে আমি আপনাদের ক্লাস দিব ইন্ট্রোডাকশন টু সিএসই, যেটা ছিল আপনাদের সিএসই 103 সার্কিট প্রোগ্রামিং, সেটা সেকেন্ড ক্লাস। তো চলুন আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমরা যে প্রোগ্রাম বানাই সেটা কি আমরা আসলে দেখতে পারি, আমাদের কোডের কতটুকু আমরা প্রোগ্রামের বাইরে দেখতে পারি। চলুন আমরা একটা জিনিস দেখি। আমরা এতদিন যে কোডগুলো লিখছি সেগুলো আর কি প্রিন্টএফ এর বাইরে যা লিখছি তার কিছুই কি আমরা আউটপুট হিসেবে দেখতে পারছি? এটা আপনি কখনো ভাইবা দেখছেন? না, পারি নাই। কখনোই আমরা প্রিন্টএফ এর বাইরে যা ছিল তখন কিছু দেখতে পাইনি। সবসময় আমরা আউটপুট যেটা দেখবো সেটা অবশ্যই প্রিন্টএফ এর ভিতরে থাকবে। স্যার, একটা জিনিস আমরা কি বলতে পারি যে আউটপুট আমরা আসলে যা পাবো সেটা মেক্সিমাম টাইম আমরা প্রিন্টএফ থেকে দেখতে পারি? এটার সাথে কি আমরা একমত হতে পারি? এটার সাথে যদি আমরা একমত হই, আরেকটা জিনিস আমরা ভাবি যে প্রোগ্রাম যখন ইনপুট নিছে, অর্থাৎ প্রোগ্রামের বাইরে থেকে আপনি যখন কোডটা এডিট না করে ইনপুট দেওয়ার চেষ্টা করছেন, তখন অবশ্যই আমরা একটা ফাংশন ইউজ করছি যেটার নাম ছিল scanf। scanf লিখলে কি হয়? আমি আসলে যে কম্পাইলারের নিচে আপনার যে জায়গাটা থাকে, সেখানেই আমরা আসলে দেখতে পারি যে ওইখানে আমরা আমাদের ইনপুটটা দিতে পারি। আমার কিন্তু তখন কোড থেকে চেঞ্জ করা লাগে না। তখন আমার শুধুমাত্র ওই প্যানেল থেকে চেঞ্জ করা লাগে। আর কিছু এই কাজ থেকে আমরা দেখছি। এটার সাথে আমরা এক হবো। তো আমরা যে ২ টা জিনিস বলতে পারি যে ইনপুট আর আউটপুট এই ২ টো শুধুমাত্র ফাংশনের মাধ্যমে। ইনপুট হয় কার মাধ্যমে? scanf। আর আউটপুট হয় কার মাধ্যমে? প্রিন্টএফ এর মাধ্যমে। এই ২ টা নিয়ে আমরা আসলে সিউর। তো আসলে আজকে আমরা দেখব যে প্রিন্টএফ আর scanf কিভাবে কাজ করে। তো প্রিন্টএফ আসলে কিভাবে কাজ করে সেটা আমার আগেও দেখা হয়ে গেছে। খুব ইজি জিনিস ছিল। আমরা প্রিন্টএফ লিখব। প্রিন্টএফটা আমরা যখন লিখব, তখন তার ভিতরে আমি যা লিখব সেই জিনিসটাই আসলে প্রিন্ট হয়ে যাবে। এটা তো আমরা জানি, তাই না? চলেন দেখি। ছি, কালার এটা সুন্দর হয় নাই। কালার হচ্ছে সাদা নিলে মনে হয় আপনাদের জন্য ঠিকঠাক হবে। ঠিক আছে। চলুন দেখি। প্রিন্টএফ ভিতরে আমি যা ইচ্ছা লিখি, সমস্যা নাই। ধরেন আমি কি লিখে দিছি যে আ আজকে আমি ধরেন একজনের নাম লিখে দিছি, হ্যাঁ? জন। JOHN। আমার প্রোগ্রামে মেইনটেইন আমি ফাংশন-টাংশন কিছু লিখলাম না, বা ইনক্লুড লাইব্রেরি কিছুই লেখার দরকার নাই। মনে মনে রাখ, আমি যা লিখবো সবকিছু মেইন ফাংশনের মধ্যেই চলতেছে। আমি যখন এতটুকু লিখবো, লেখার পর আমি যখন প্রোগ্রামটা রান দিব তখন কি হবে? এটাই আমি আউটপুট হিসেবে দেখবো। আমি যদি এখানে প্রিন্টএফ আরেকটা দেই, যদি আবার আমি লিখে দেই প্রিন্টএফ, ধরেন এবার দিছি আ একটা ইন্টিজার আমি প্রিন্ট করতে যাই, পার্সেন্টেজ দিয়ে যেটা আমরা করি। ইন্টিজারটার নাম মনে করেন, ধরো আমি এখানে একটা ইন্টিজার ডিক্লেয়ার করে দিচ্ছি int x equal to 1। সো আমি যদি এখানে এখন x লিখে দেই, তাহলে আসলে এবার আমার প্রিন্ট হবে, প্রথমে আসবে জন। জনের পরপরই আমি সাথে পাবো আমার ইন্টিজারের যে x ওর ভ্যালু যেটা ছিল সেটা কি ছিল? 1 আইসা পড়বে। আসলে মাঝখানে আমি কোনো স্পেস পাবো না। যে জিনিসটা এরকম হবে, অনেকটা আউটপুট হিসাবে আমরা এরকম পাবো যে আউটপুটটা আমার আসবে আউটপুট এটা এসে পড়বে জন 1। কারণ আমরা স্পেস দেইনি, এটার জন্য আসলে ২ টা একসাথে। এখন কথা হচ্ছে আমার প্রোগ্রামে তো int x ও আছে। এটাও তো আমি বলছি। এটা কি আমার আউটপুটে দেখাইতেছে না? প্রিন্টএফ ছাড়া আসলে আমরা কিছুই আমাদের সি প্রোগ্রামে আউটপুটে দেখাইতে পারি না। এটা হলো আমার ১ম জানা শর্ত। আর এখানে একটা জিনিস আমরা দেখছি, যেটা হচ্ছে একটা ইন্টিজারকে আমরা যখন প্রিন্ট করতেছি তখন ডিরেক্ট x না লেখা, ওর জায়গায় আমি কি লিখতেছি? %d, এরপর কমার বাইরে আমি লিখতেছি x। এটাকে অ্যাকচুয়ালি বলে কোয়ান্টিফায়ার বলা হয় এটাকে। এটা নিয়ে আমরা একটু পরে ডিটেইলস এ দেখব, যে এটা আরেকটু আমরা ডিটেইলস এ জানি যে %d সবসময় ইন্টিজারের জন্য, আ %d হবে সবসময় ইন্টিজারের জন্য। আর হচ্ছে পার্সেন্টেজ আ পার্সেন্টেজ d হচ্ছে ইয়ের জন্য, পার্সেন্টেজ f হচ্ছে ফ্লোটের জন্য। আর পার্সেন্টেজ c হচ্ছে ক্যারেক্টারের জন্য। ক্যারেক্টার ক্যারেক্টারের কথা আমরা আগের ক্লাসে অবশ্যই আলোচনা করছি, যখন ছিল যে শুধুমাত্র একটা ক্যারেক্টার, এর বেশি কিছু হবে না। সেটাই ছিল আমাদের ক্যারেক্টার। আর এখানে ক্যারেক্টার মিশ্রণে কি হয়? স্ট্রিং। স্ট্রিং নিয়ে আমরা আসলে পরে আসবো। আপাতত আমার এই কয়টা জানলেই চলে। যখন আমি একটা ইন্টিজার প্রিন্ট করতে যাবো, পার্সেন্টেজ d লিখবো সেই জায়গাটায়, এরপর কমার বাইরে আমি আমার মানটা লিখে দিব। এটা নিয়ে যদি আমরা আরেকটু দেখি, আ এখানেই দেখি যে ধরেন এটা আমার দরকার নাই। আউটপুট কি? আমি সিউর আপনারাই বলতে পারবেন আউটপুট কি হবে, এটা আমার দেখানোর প্রয়োজন নাই। এখন আমি যদি এখানে চাই আরেকটা ইন্টিজার, ধরেন আছে ইন্টিজার না, ফ্লোট। আ ফ্লোট লিখে একটা ফ্লোট y is equal to 33.5। ওকে? এখন আমি করব কি, খালি ফ্লোটটা প্রিন্ট করব আর ইন্টিজার x টা ইন্টিজার x একবার প্রিন্ট করছি। এই লাইনটা থাকুক, আরেকবার করব। প্রিন্ট f
float is percentage if কমা দিয়ে আমরা লিখতে পারি যে integer is percentage d। তো আসলে এটার মাধ্যমে আমি কি বুঝাইতে চাইতেছি যে এখানে আমার কোনো একটা ফ্লোটের ভ্যালু বসবে প্লাস পার্সেন্টেজ এফ এ কোন ফ্লোট যে ভ্যারিয়েবল আছে এরকম একটা ভ্যারিয়েবলের ভ্যালু বসবে যেটা আসলে ফ্লোট হিসেবে আছে আর পার্সেন্টেজ ডি এর এখানে এরকম একটা ফ্লোটের ভ্যালু সরি এরকম একটা ইন্টিজারের ভ্যালু বসবে যেটা এক্স হিসেবে আছে এক্স হিসেবে আছে এটা আমরা এখনো বলি নাই মানে একটা বলতে পারেন ভ্যারিয়েবলের ভ্যালু বসবে যেটা আসলে ইন্টিজার হিসেবে আছে এখন ওরটা তো আগে সো অবশ্যই আমার আগেরটা বসাইতে হবে আগে তো কি পার্সেন্টেজ এফ একটা বসাবো ওয়াই ও আগে এই জন্য আমরা এখন ওয়াই বসাই দিব এতেও কমা দিয়া এতেও বুঝা ফেলছে কি এই যে আমার প্রথম যে কোয়ান্টিফায়ারটা আছে এই জায়গায় আমার ওয়াই এর মান বসাইতে হবে তো তখন ডিরেক্টলি 33.5 বসাই দিবে এরপরটা কি এরপর আবার ইন্টিজারের ভ্যালু তো বসাইতে হবে কমা ইন্টিজারের ভ্যারিয়েবলটার নাম কি এক্স এখন ও দ্বিতীয় খুঁজতেছে আমরা বলে দিলাম এটার নাম হচ্ছে এক্স বাস শেষ ও এখন বুঝাই গেল যে আমার এখানে কি বসবে এখানে অবশ্যই একটা ফ্লোট বসবে যেটার নাম ওয়াই ও ওয়াই তে গিয়ে খুঁজবে ওর ভ্যালু কত এখানে বসাই দিবে এখানে কি বসবে এক্স ও এক্স থেকে খুঁজবে ওর ভ্যালু কত এখানে বসাই দেবো এখন কথা হলো আমি যদি একটা কম দিতাম এটা নাই প্রবলেম কই তখন ও দেখতেছে কি ওর মধ্যে কে বসবে সেটা আছে ওর মধ্যে কে বসবে সেটা নাই এরর দিবে আর আরেকটা জিনিস হচ্ছে আমি যদি এখানে একটা এক্সট্রা ভ্যারিয়েবল দিতাম তাহলে কি হতো ওর মধ্যে কি আছে জানে ওর মধ্যে কি আছে জানে কিন্তু এরপরের যে ভ্যারিয়েবল ও আসলে বইতে আসলে কিছু জানে এই জন্য আউটপুট আপনার কোয়ান্টিফায়ার আর ভ্যারিয়েবলের মান সবসময় মানে সংখ্যা সবসময় একই থাকতো তো একটু পর্যন্ত বুঝতে পারলাম আমরা প্রিন্টএফের ব্যাপার বুঝে ফেলছি আর কোয়ান্টিফায়ার ব্যাপারটা আমরা বুঝে ফেলছি তাহলে এখন আমরা স্ক্যানএফে দিতে পারি এখন আমি হচ্ছে প্রোগ্রামে ইনপুট দিব সেই আগের মতোই মনে করেন মেইন ফাংশন সব আছে আগের মতো আমরা এখন শুধু ভিতরের কোডটা লাগবে এখন আমরা স্ক্যানের নিয়ে যে কাজটা করবো সেটা হচ্ছে মনে করেন যে একটা ভ্যালু ইনপুট নিব যেটা আমার ইউজার প্রোগ্রামের ভিতরে ঢুকবে না ও বাইরে থেকে যাতে আমার ইনপুটটা দিতে পারে সেটা নিয়ে আমি ক্যালকুলেট করবো ধরেন ইনপুট পাবো ওর সাথে আমি বীজও করবো সিম্পল প্রোগ্রাম তো মনে করেন মেইন ফাংশন অ্যাকশন আছে এখানে হ্যাঁ এর আগে যা যা থাকার কথা সেগুলো থাকুক সেগুলো আমরা বারবার না লিখি আমার ফার্স্ট কাজটা কি আমি আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো যার মধ্যে আমি যে ইউজারের দেওয়া ভ্যালুটা ঢুকাবো ধরেন ইউজার যে কোনো একটা সংখ্যা দিতে পারে ধরে নিলাম এখন ইন্টিজারই দিতে আমি দিলাম আইনটি এক্স এক্স এর ভিতরে মনে করেন আমি ইনপুটটা রাখবো আমি এখন আমার মান দিই নাই ওরা শুধু ঘোষণা করে দিচ্ছি আগের ক্লাস আমরা দেখছিলাম যে কিভাবে আমরা শুধুমাত্র ইনিশিয়েট করতে পারি আমার সবসময় ভ্যালু দেওয়া লাগবে এমন কোনো কথা নেই তাহলে এবার আসেন তাহলে এখন আমি কি করবো স্ট্যান্ড দেওয়ার মানটা আমি কি করি যাতে আপনার কোডে না ঢুকে ইউজার এটার ভ্যালুটা ইনপুট দিতে পারে স্ক্যানএফ কারটা নিব ও কি এক্সটা কি ইন্টিজার অবশ্যই ইন্টিজার তো আমরা আগে পার্সেন্টেজ দিবি আরেকটা জিনিস আমরা মনে রাখি প্রিন্টএফের মতো স্ক্যানএফে কিন্তু আমরা বাংলা কথা লিখতে পারবো যদি আমরা লিখি ওইটা নিবে না আমার অবশ্যই শুধুমাত্র কোয়ান্টিফাই লিখতে হবে আর কিছু দরকার নেই তাহলে আমি লিখে ফেলি পার্সেন্টেজ ডি এরপর এই যে স্ক্যান যে করবো যে ভ্যালুটা আমি পাবো ইন্টিজারটা কার মধ্যে ঢুকাবো ওইটা আমার বলে দিতে হবে এখানে আমার ভ্যারিয়েবল যেটা আছে আপাতত আমি এক্স এর মধ্যে ঢুকি ওকে তো নর্মালি আসলে এটা হওয়ার কথা কিন্তু সমস্যা হচ্ছে স্ক্যানএফের ভিতরে আমার একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নামের সাথে পার্সেন্টেজ সাইন দিতে হয় যেটা অ্যাকচুয়ালি মেমোরি লোকেশন বোঝায় ওটা আপাতত আমাদের বোঝা দরকার নাই তবে সবসময় স্ক্যানারটা বেশি মনে রাখবেন আমি যেটা দিছি সরি পার্সেন্ট পার্সেন্টেজ দিতে এখানে দিছি আর হচ্ছে তো পার্সেন্টেজ ডি এখন আমাকে বলে দিতে হবে যে ওর ভিতরে আসলে কোন ভ্যারিয়েবলের মান ঢুকবে তার মান আমি বলে দিলাম ঠিক ঠিক কারণ কথা হচ্ছে এটা তো আমার স্ক্যানে ফাংশন প্রিন্টে ফাংশন না তো এখন আমার আসলে আগের মতো করলে হবে না শুধুমাত্র এক্স বললে লাভ নেই ওকে আমার বলে দিতে হবে ওর সামনে একটা চিহ্ন দিয়া স্ক্যানএফ এর ফাংশনালিটি এরকম যে ওকে আমার মেমোরি লোকেশন বলে দিতে হয় তো শুধু এক্স দিলে হবে না তখন ওর সামনে আমার একটা এন চিহ্ন দিতে হবে এন চিহ্ন এতেও বুঝতে পারলো যে আমি যেই ভ্যালুটা পাবো ওরা আমি এক্স এর মধ্যে স্টোর করবো ঠিক আছে এখন আমি ধরেন এক্স এর মান প্রিন্ট করতে চাই ধরেন যে এটাকে আমি প্রিন্টএফ দেই প্রিন্টএফটা যদি আমি দেই এখন যে আমি চলেন এক্স এর মানটা দেখি চেক করি কি আসলো এক্স এর মানটা দিবে আমি এখন দেই কি দিব এক্স বসাই দিব এখানে তাহলে কি হবে এক্স দিবে না দিবে না আমরা একটু আগে দেখছি যে স্থিতি এভাবে হয় না
এর জন্য আমার কি করা লাগবে? আগে আমাকে কোয়ান্টিফায়ারটা বসাবো। পার্সেন্টেজ টি। এরপর আমার বলে দিতে হবে যে কার ভ্যালু আমি প্রিন্ট করতে চাই। এক্স এর, তাই তো? ভ্যারিয়েবলটা কি এক্স? ইজি বসা। তফাৎ দেখছেন? এন্ড চিহ্ন এখানে ছিল কিন্তু প্রিন্টএফ এর মধ্যে কিছু নাই। এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে। এটা নাহলে মেজর ভুল। এই আসলে আমার যেটা আসবে আউটপুট হিসেবে আমি দেখতে পারবো যে এক্স এর ভ্যালু আমি যা ইনপুট দিব ফার্স্টে যখন আমার যে ইউজারটা টার্মিনালে যখন কোডটা দেখবে বা রান করবে তখন টার্মিনালে অপশন আসবে ইনপুট দেওয়ার। ও যদি ইনপুট 1 দেয় ও আউটপুটও 1 দেখবে। চলো আরেকটা জিনিস করি যে আমরা আসলে যোগ করে দেখি জিনিসটা, হ্যাঁ? যে সংখ্যায় আমি পাবো পরে আমি আরেকটা সংখ্যার সাথে যোগ করে এরপর আবার প্রিন্ট করব। প্রিন্ট করে এটা থাকুক। এরপর আমি এখন থেকে যোগ করে কিভাবে প্রিন্ট করতে পারবো? সেটার জন্য আমি কি করব? আরেকটা ভেরিয়েবল নেই int y, যেটা হচ্ছে ধরেন x এর সাথে আমি যাই পাবো সেটারে আমি 20 যোগ করে দেব। এবার আমি আবার এই কাজটা করি যে আমার যে printf এর কাজটা সেটা আবার আমার করা লাগবে। কিন্তু এবার বলেন আমি আসলে কার ভ্যালুটা প্রিন্ট করব? পার্সেন্টেজ ডি। এভাবে কি x এরটা করব? করতেই পারি কিন্তু x এরটা করলে কি হবে? আগেরটা আসবে ওর কি ইনক্রিমেন্ট বা আমরা যেটা বাড়াইছি সেটা কি আর আসবে? সেটা আর আসবে না। কিন্তু আমার তো দরকার কি পরেরটা। আমি এক কাজ করি এখানে y লিখে দিই। পার্সেন্টেজ চিহ্ন কি এখন দিব নাকি দিব না? এটা আপনি নিজেরাই কোয়েশ্চেন করেন। এবার আসলে আউটপুট আসবে কি? ফার্স্টে একটা টার্মিনাল আসবে। টার্মিনালে আমার ইউজার আমার প্রোগ্রামে ইনপুট দিল ধরেন পি। এটার জন্য আসলে ইনপুট। এরপর কি হবে? আমাকে এটা রান হবে। আমরা শুধু ইনপুট আউটপুট বলে আসলে যখন এই যে টার্মিনালে দেখতেছি। তো তার প্রিন্টএফ এর জন্য কি আসবে? এক্স এর মানটা আসলে একবার আসবে। কি আসবে সেটা? সেটা আসবে হচ্ছে আমরা ইনপুটে ইউজার ৩ দিছে ওর জন্য ৩ আসবে। ও ৪ দিলে ৪ আসতো, ৫ দিলে ৫ আসতো। আর ২০ যোগ করার পর আরেকটা আউটপুট আসবে। আমরা কিন্তু আউটপুট এনে দিকে দিছি ২ টা প্রিন্টএফ। সো এবার কি আসবে? এবার আসবে হচ্ছে ২৩। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা কি লিখছি? এক লাইনের পর আরেক লাইন। ও আসলে এভাবে আসবে না। ও আসলে আপনি দেখবেন হয়তো পাশাপাশি এসে পড়বে। যেরকম জিনিসটা অনেকটা এরকম আসবে। ভালো মতো বুঝাই। কি জন্য? কারণ এই প্রিন্টএফ এর পরেই ইমিডিয়েটলি ও চালু হওয়া শুরু করছে। কোন লাইন ব্রেক টেক তো নাই। এখন আসলে লাইন ব্রেক এর জন্য আমরা কি করতে পারি? এটা একটা ভালো নোট করি যে লাইন ব্রেক এর জন্য আসলে আমার কি দরকার? যখন আমি এক লাইন থেকে পরের লাইনে যেতে চাবো, আমি সোজা একটা স্ল্যাশ এন, একটা ব্যাকস্ল্যাশ আর এন। ফ্রন্ট স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশ এর তফাৎটা আমরা এখন বুঝতে পারতেছি হয়তো। এখন আমি এইটারে আসলে চাইছিলাম কি? যে পরের লাইনে প্রিন্ট হবে। তো এইজন্য আমি আসলে কি করব? চুপচাপ ওর সামনে একটা স্ল্যাশ এন বসায় দিব অথবা ওর লাস্টে একটা স্ল্যাশ এন বসায় দিব। যেটা ইচ্ছা। আমি আসলে সবসময় প্রোগ্রামের ফার্স্টে বসাইতে পছন্দ করি। তো চলেন লিখি। এন কি বসবো? আমরা তো ভ্যালুটাই চাই। আর তো কিছু চাই না। পার্সেন্টেজ ডি। বললাম যে এখানে একটা ভ্যারিয়েবলের মান বসবে। কার মান বসবে? আমার পর আমার বলে দিতে হবে। আমি বললাম y এর মান বসবে। চমৎকার। এবার আমি দেখব আউটপুটে কিভাবে আসবে জিনিসটা। ও তো ইনপুট দিল ফার্স্টে ধরেন এবার 4, আর এটা দিল ইনপুট। আসলে আউটপুটে কি আসবে? 4 এর সাথে বাসে তো নিজেই একবার আসবে। 4 এর পর 24 এসে পড়বে। কিন্তু এবার আসবে পরের লাইনে। এটা হচ্ছে লাইন ব্রেক এর জন্য। তো আসলে আমরা দেখতে পারতেছি যে ইনপুট আর আউটপুটের ব্যাপারটা আমরা ক্লিয়ার। এখন আমরা আজকে চলে যাব চলেন ইফ এলস এ। ইফ এলস নিয়ে আমরা সবাই আসলে জানি। ইফ এলস টা কি কাজ করে? যে আমার একটা কন্ডিশন দিব। যেকোনো একটা কন্ডিশন সেটা যদি সত্য হয় তাহলে আমি ওই ব্র্যাকেটের ভিতরে কোডটা রান করবে। আর যদি সত্য না হয় তাহলে এলস এর কোডটা রান করবে। যেরকম আমি ধরেন দিলাম যে ৩ যোগ ৪ এটা কি ৮ এর চেয়ে বড়? এটা একটা কন্ডিশন। কারণ ৩ যোগ ৪ ৮ এর চেয়ে বড় কিনা? এটা কি সত্য না মিথ্যা? ৩ যোগ ৪ অবশ্যই ৮ এর চেয়ে ছোট। এটা মিথ্যা হবে। সো তখন কি হবে? আমার ইফ এর কন্ডিশনটা কাজ করবে না। তখন যদি আমি এলস দেই তাহলে এলস এর ভিতরে জিনিসটা কাজ করবে। আর যদি সত্য হয়ে যায় তখন আমার ইফ এর ভিতরে জিনিসটা কাজ করবে। আর আরেকটা জিনিস আছে আমরা অপশন বাড়ানোর জন্য এড করতে পারি যে এলসিস আমার যদি বেশি থাকে। ধরেন আমি একটা প্রোগ্রাম লিখলাম যেটা হচ্ছে আমার বয়স 18 হবে। 18 হবে কিনা এটা আমি চেক করব। তো তখন আমি কি করব? যে ইফ এজ ইকুয়াল এজ যদি আমার 18 এর চেয়ে বড় হয় তাহলে ও একটা জিনিস বলবে মানে এডার বলবে। 18 চেয়ে যদি আমি ছোট হই তাহলে একটা জিনিস বলবে। আরেকটা জিনিস কি 18 সমান হলে এই কোডটাই আমরা চলেন এখানে লিখে দেই তাহলে আমার ইফ এলসটা ক্লিয়ার হয়ে যাবে। আবারও মনে করেন মেইন ফাংশন সব আছে। আমি একটা ভ্যারিয়েবল দিলাম যেটা আমি আসলে প্রিন্ট স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিব। যেটা দিলাম এজ। ওকে আমি আপাতত লিখলাম না কারণ এখন আমি ইউজারের থেকে ইনপুট নিতে চাই। ইউজারটা আমার হচ্ছে বয়সটা ইনপুট দিবে। তো আমাকে বয়সটা ইনপুট দিবে কি স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ এ আমি ওর ভ্যালুটা নিলাম
বয়সকে আমরা ইন্টিজারে লিখতে পারি, কারণ দশমিকের খুব কমই আমরা প্রকাশ করি। আবার দিলাম সি পার্সেন্টেজ ডি, ওর বয়সটা আমি নিতে চাই। কার মধ্যে নিব? এজ। তো যেহেতু স্ক্যানের প্রোগ্রাম, তাহলে ওর সামনে আমার একটা অ্যান্ড চিহ্ন দিতে হবে। শেষ। আমি ইনপুট নিয়ে নিচ্ছি, এখন আমার আউটপুটের কাজ, বাকি কাজ। এখন আমার কাজ কি ছিল? জোর বয় যদি 18 চেয়ে বেশি হয় আমরা অ্যাডাল্ট প্রিন্ট করবো, 18 চেয়ে যদি কম হয় তাহলে আমরা টিন বা ধরেন আপনার ইয়াং দুটাই প্রিন্ট করতে পারি। আর এটা যদি 18 সমান হয় হয়তো আসবে ইউর 18 ইয়ার্স ওল্ড। এই প্রোগ্রামটা এবার লিখছেন। এজ ফার্স্টটা কি? 18 চেয়ে বড়, গ্রেটার দেন 18, যা খুশি পরে করবো। যদি এটা না রান হয়, ওর বয়স যদি 18 তে না হয়, তখন আমি কি এলস দিতে পারি। এলস এর ক্ষেত্রে ব্যাপারটা হবে কি, 18 ছাড়া যতগুলো বয়স আছে সবগুলোর জন্য আইসা পড়বে, অর্থাৎ আপনার 17, 16, 15, 14, 18 এমনকি নিচেও সেই সব প্রোগ্রামগুলো এখানে চলবে। কিন্তু আমি কি চাই? 3টা কন্ডিশন। এক হচ্ছে 18 বেশি হলে কি হবে, হচ্ছে 18 কম হলে কি হবে, আরেক হচ্ছে 18 সমান হলে কি হবে। তো আমার এখানে একটা জিনিস ইউজ করতে হবে, এলসিস। এলস এর সংখ্যা যদি আমরা বাড়াইতে চাই, কন্ডিশনের সংখ্যা বাড়াইতে চাইলে আমরা সবসময় এলসিস ইউজ করি। তাহলে এখানে কি হলো, ইফ ইজ গ্রেটার দেন 18, আরেকটা কন্ডিশন হবে কি, ও যদি 18 চেয়ে কম হয়। এলস এর ভিতরে আমরা কন্ডিশন দিতে পারি না, তো আমরা কি দিব, আরেকটা এলস এর জায়গায় আমরা এলস ইফ দিয়ে দিই। চলেন, এজ ইজ কন্ডিশন দেওয়ার জন্য আমার সবসময় এলস ইফ অ্যাড করতে হবে, আমরা এলস এর মধ্যে কোনো কন্ডিশন দিতে পারি না। তারপর যদি 18 চেয়ে কম হয়, আরেকটা জিনিস হয়তো ইয়াং প্রিন্ট করবো, সেটা কি প্রিন্ট করবো ওটা পরের ব্যাপার। আর লাস্ট যে জিনিসটা, আরেকটা কন্ডিশন দেওয়া হবে, ওর বয়স যদি 18 সমান হয়। এটা দেখেন, এটা কিন্তু গ্রেটার চিহ্ন, বুঝে যাচ্ছে যে বয়সটা যদি হচ্ছে বড় হয়, এটা স্মলার চিহ্ন, এটা নিয়ে আমরা একটু পরে আসি। আর এলস ইফ, কারণ আমার আরেকটা কন্ডিশন দিতে হবে, ও কি 18 সমান। সমান সমান চিহ্ন আমরা দুইটা দিছি, কেন দিছি এটা একটু পরে দেখতেছি। তখন আমার আরেকটা জিনিস প্রিন্ট হবে। ধরেন না, আমি আপনার ডিটেলসে কোড লিখতেছি না, এখানে প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে অ্যাডাল্ট, এখানে প্রিন্ট হবে ইয়াং। প্রিন্টএফ এর মধ্যে আপনার এগুলো বসাই দিলেই আপনি বুঝতে পারবেন জিনিস। আর এখানে প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে হচ্ছে আপনার ইউ আর 18। এগুলো যদি আসলে প্রিন্টএফ এর ভিতরে চ্যানেল বসে, দরকার নাই। আমরা কি করব, সবগুলোর আগে একটা এফ লাগাই দিব, এফ লাগাবো, ব্র্যাকেট বসাই দিব, সেমিকোলন দিতে ভুললেন না। আবার কি করবো, একটা এফ লাগাই দিব। তাহলে এই কোডটা আমার এখন পরিপূর্ণ হয়ে গেল। এখন আমি আসলে 18 বছর কিনা গেস করার মতো এমন একটা ইফেলস এর ব্যাপার আমি বুঝে আসছি। তো আসলে বুঝতে পারছেন আমরা কিভাবে ইফেলস দিয়ে কন্ডিশন গুলো চেক করি। তো চলেন আমরা একটা জিনিস আর দেখে আসছি, জিনিসটা আমরা রাইখে আসছি। কন্ডিশন স্টেটমেন্ট সেটা হচ্ছে অপারেটর। অপারেটর বলে কি, আমরা যখন কোনো অপারেশন করতে চাই তখন আমরা অপারেটর ইউজ করা লাগে। আমরা অপারেটর নিয়ে কিছু জিনিস জানি, যেরকম ম্যাথমেটিক্যাল অপারেটর নিয়ে আমরা জানি, এগুলোর সাথে আমরা পরিচিত। প্লাস মাইনাস, এটা হচ্ছে গুণ চিহ্ন, মাল্টিপ্লাই আমরা চিহ্নই দিয়ে দিই যাতে না লেখা। আমরা আসলে যে ক্রস দিয়ে লিখতাম, আর এটা কি ডিভাইড চিহ্ন লিখতাম। এই চ্যাপ্টারের সাথে আমরা পরিচিত, এগুলো আমরা রেগুলার ব্যবহার করি। এখন কথা হচ্ছে আজকে পার্সেন্টেজ চিহ্নটা আসলে এটাকে আসলে আমরা বলি যেটা, সেটা মড বা মূলবাদ। সেটা কি করে, সেটা হচ্ছে আপনার একটা সংখ্যা যখন আকার ফেলে ভাগ দিই, ভাগশেষটা যেটা থাকে সেটাই ও প্রিন্ট করে। অর্থাৎ আমি যদি করেন আপনার 18কে 10 দিয়ে মডুলাস করি, 18কে 10 দিয়ে মডুলাস করি, তখন যেটা হবে সেটা কি, 18কে 10 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হয়, এক 1, তাই না? আর ভাগশেষ কত, ভাগশেষ হবে 8, সেটাই এখানে হবে। তাহলে এইটার আউটপুট আমরা পেয়ে যাবো 8। অথবা ধরেন আপনার আরেকটা কি করা যায়, ধরেন আমরা 34কে যদি আমি 3 দ্বারা মড করি, ভাগফল কত, ভাগফল হবে 11, কিন্তু ভাগশেষ কত হবে, ভাগশেষটা হবে কত, ভাগশেষটা হবে আমার 1। তো মড চিহ্নের কাজের এইটাই মেইন কথা, হচ্ছে আমরা মড চিহ্ন দিয়ে ভাগশেষ দিই। এগুলো গেল রিলেশনাল। এই রিলেশনাল গুলো ম্যাক্সিমাম টাইম আমাদের ওই যে আপনার ইয়ার ভিতরে লাগে, যে ইফেল কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর মধ্যে লাগে। একটু আগে দেখছি যে একটা একটা হচ্ছে বড় কিনা ওটা বুঝাইতে আমরা এইটা ব্যবহার করি, একটা একটা ছোট কিনা সেটা বুঝাইতে আমরা এটা ব্যবহার করি। একটা হচ্ছে গ্রেটার, একটা হচ্ছে স্মলার। তো ওর এই পাশে যে থাকবে ও যদি বড় হয়, আর ওই পাশের জন্য যদি ছোট হয় তাহলে ও সত্য হবে, আর যদি ওটা উল্টাটা হয় তাহলে ও সত্য হবে। মেন কথা হচ্ছে ধরেন 18 গ্রেটার দেন পি, এটা সত্য না। অথবা আমি যদি এটা এইভাবেও লিখতে পারি, আসলে এটা শুধু দিক, আপনি যেদিকে যেটা যেখানে লিখছেন আপনি শুধু দিকটা পাল্টে দিলেই হয়।
100 দরকার নেই। তো গ্রেটার স্মলার বুঝাইতে আমরা এগুলা ইউজ করি। একটু আগে যেরকম এই যে প্রোগ্রামটা আমরা এটা ইউজ করছিলাম, এরকে আমরা সবসময় চেক করছি। এই যে বাম সাইডে ছিল এইজন্য আমরা সবসময় গ্রেটার চিহ্ন দিচ্ছি ফার্স্টে, এরপর দিচ্ছি স্মলার চিহ্ন, এরপর দেখি সমান কিনা। সমান চিহ্নটা এখন আমি আসছি। হয়ে গেল। হুম। সো আরেকটা হচ্ছে শুধু বড় ছোট না, বড় অথবা সমান, ছোট অথবা সমান। এই ২ টা চিহ্নের জন্য কি? এইটা হচ্ছে ছোট অথবা সমান, এটা হচ্ছে বড় অথবা সমান। আসলে বড় এটার তো আমরা উল্টাও বলতে পারি। যদি বাম পাশে ডান পাশে বসাই দিই। কি জন্য বলি? আমরা সবসময় ধরি যে বাম পাশে যে আছে তার সাথে আমরা জিনিসটা ধরার চেষ্টা করি। এই যে বাম পাশে যে আছে এইজন্য এটা কি স্মলার চিহ্ন। ও বাম পাশে যে আছে তার সাপেক্ষে আমরা বোঝানোর চেষ্টা করি। এর মানে বাম পাশে যদি ছোট হয় তাহলে এই কেসটা সত্য হবে। তো আমরা সবসময় বাম পক্ষে যে আছে তারই আমরা সবসময় ধইরা এই অপারেটর গুলা লিখবো। তো এরকম একই জিনিস আছে শুধু বড় ছোট না, বড় অথবা সমান। অর্থাৎ ১৮ কি ১৮ এর চেয়ে বড় অথবা সমান? ১৮ হচ্ছে বড় না, এটা আমরা জানি। কিন্তু ১৮ কি ১৮ সমান? হ্যাঁ, সত্য। তো এই কেসটা আসলে সত্য। সত্য হবে। ট্রু। সো বড় অথবা সমান আর ছোট অথবা সমান এই কাজগুলা এইসব দিয়ে হয়। তো এরপর আমরা যদি যাই, এরপরে আসি লজিক্যাল অপারেটর। এটাও একটু পর আমরা দেখব। এটা হচ্ছে আপনার একাধিক ইসেলস এর মধ্যে যদি আমরা একাধিক কেস লিখতে চাই, তখন আমরা এই কাজটা করি। লজিক্যাল অপারেটর গুলো ইউজ করি। এটা ইকুয়ালস একটু পর আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। বিটওয়াইজ এটা হচ্ছে বিটওয়াইজ অপারেশনের জন্য এটা 6 থেকে ৬ আমাদের টাকা লাগতে পারে। এছাড়া আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আমরা একটু আগে দেখছি যে আমরা যখন ইন্টিজার x এর ভ্যালু x এর মধ্যে ভ্যালু ঢুকাইতেছিলাম তখন একটা কাজ করছিলাম। কি করছি? তখন কি আমি সমান, সমান একটা চিহ্ন লিখছি না? তখন কিন্তু একটা সমান চিহ্ন লিখছি। ওটা কি আমি বুঝাইছি যে x ৯ এর সমান? না। ওটাতে আমি যেটা করছি যে ৯ ভ্যালু যাতে ৯ ওরে আমি x এর ভিতরে ঢুকাইছি। অ্যাসাইন করছি। এইজন্য আমার অ্যাসাইন ভ্যালু। তো ওই যে বক্সে ভরার সিস্টেম যেটা ছিল ওইটাই হলো অ্যাসাইন। এরপর হচ্ছে আরো কিছু আছে যে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট। এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। আর হচ্ছে শিফট। শিফট আপাতত হয়তো আপনাদের দরকার না। তাহলে আমরা দেখি এরপরে কি আছে। কন্ডিশনাল স্টেটমেন্টে তো আমরা ইফ এলস শেষ করছি। এখন একটা জিনিস হচ্ছে আমার দেখা লাগবে যে ইফ এর মধ্যে যদি আমি ২ টা কন্ডিশন লিখতে চাই তখন কি হবে? মনে করেন যে উম একটা সংখ্যা পাইছি। আমরা চেক করতে চাই যে ও ধরেন বয়সের কেসটাই আমরা দেখি, হ্যাঁ? আমার কাছে এখন ২ টা ইনপুট আসবে। এক হচ্ছে বয়স আর একটা হচ্ছে ওজন। আমরা চেক করব যে ওর বয়স ১৮ এর চেয়ে বেশি আর ওজন ২০ এর চেয়ে বেশি কিনা। ২০ তো বেশি কম হয়ে গেছে। ১৮ এর চেয়ে বেশি আর ওজন মনে করেন যে ৬০ এর চেয়ে বেশি কিনা। যদি এই কেসটা না হয়, এছাড়া যা কিছু হয় ওটার জন্য আমরা একটা কোড লিখবো। আর যদি বয়স ১৮ হয়, ১৮ বেশি হয় আর ওজন যদি ৬০ এর চেয়ে বেশি হয় তার জন্য একটা কোড লিখবো। তাহলে এই এর মধ্যে আমি লিখে ফেলি। আবার সেই একটা কাজ করা লাগবে আমার ইন্টিজার নিলাম। ইন্টিজারটা আমরা কি করব? মনে করেন যে মেইন ফাংশন আছে। int এজ নিলাম আবার। ওকে? ডিক্লেয়ার করলাম না। আরেকটা জিনিস নিই আমি int এবার আরেকটা জিনিস নেওয়া লাগবে কি ওজন। ওজন কি ইন্টিজার হবে নাকি ফ্লোট হবে? বাজাই। ওজন কিন্তু ফ্লোট। লিখে দিলাম ফ্লোট। ফ্লোট ওয়েটকে আমরা ডাব্লু হিসেবে লিখতে পারি। সমস্যা নেই। এবার এই দুটোর আমার ইনপুট নিতে হবে। চলেন নিই। স্ক্যানএফ আমরা একটা স্ক্যানএফ এর ভিতরে এই দুটো নিতে পারবো। তবে চলেন আপাতত আমি ২ টার মধ্যে নিয়ে দেখা যাক। পার্সেন্ট যদি দিই কমা এজ হচ্ছে এজ নামের ছিল। করছিলাম দাঁড়ান তো আমি একটা জিনিস দেখে আসি। আরেকটা কি হবে? স্ক্যানএফ একটা তো এজের ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে নিতেছি। আরেকটা কি নিতে হবে? ওজন। তো আমি ওজনের জন্য কি করব? পার্সেন্টেজ এফ এই নিলাম। এ হচ্ছে এটার মধ্যে কি লিখবো? ডাব্লিউ। বেশ। সেমিকোলন। আমার ২ টা ইনপুট নেওয়া হয়ে গেল। একটা আমি ওর ওজনটা দিলাম, আরেকটা নিলাম ওর ওয়েট। সো এবার আমি হচ্ছে যেটা কি করব? চেক করব যে ওর বয়স ১৮ এর চেয়ে বেশি কিনা। কি জিনিস চেক করব? এ কি ১৮ এর চেয়ে বেশি কিনা? ১৮ এর চেয়ে বেশি কিনা এটা আমি চেক করব। আরেকটা জিনিস কি চেক করব? আরেকটা জিনিস হচ্ছে ওর ওয়েট যেটা। ওয়েট কি ৬০ এর চেয়ে বেশি কিনা। শুধুমাত্র এই ২ টা কন্ডিশন যদি একসাথে সত্য হয়, তখন আমি প্রিন্ট করব ওকে। ঠিক আছে? হয়তো আমি প্রিন্ট কি করব? এল নট ওকে। সিম্পল একটা প্রোগ্রাম। অনেকে হয়তো এতক্ষণে লিখে বলছেন। তো আমি পাইছি ইনপুট এবার আমি কি করবো? ওরে if else এর মধ্যে ঢুকাবো। কিন্তু if else এর মধ্যে আমি প্রথমে কি ঢুকাবো? এজ নাকি ওয়েট একটা ঢুকাইলে এটা কোনো ব্যাপার না। আমি আসলে লিখি হ্যাঁ ইফ এজ চেক করবো কি বয়স ১৮ চেয়ে বড় কিনা। কথা হলো আমার তো কন্ডিশন একটা মাস। কন্ডিশন আরেক সেটা আমি কেমনে চেক করি? সেটাকে পাশে লিখে দিব।
এটার জন্য আমার আসলে মাঝখানে বলতে হবে অ্যান্ড, অর্থাৎ দুইটাই যদি সত্য হয়, ওর বয়স ও আকারের চেয়ে বেশি হইতে হবে, আর ওজনও সাইডের চেয়ে বেশি হবে, দুইটাই যদি সত্য হয় তখন এটা চলবে। এটার জন্য আমি ইউজ করবো কি অ্যান্ড চিহ্ন। যখন দুইটা মানে আমার দুইটাই সত্য হওয়া লাগবে অথবা একাধিক কন্ডিশন সবই সত্য হওয়া লাগবে, তখন আমি অ্যান্ড ইউজ করবো। এজ গ্রেটার দেন 18 আর হচ্ছে ওয়েট গ্রেটার দেন সাইড, তখনই আমি যে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফের ভিতরে আমি লিখে ফেলি যে ওকে। অথবা আরেকটা কি, এখন আরেকটা যে নাম কি এলসিফ দেওয়া লাগবে। এলসিফ আসলে দেওয়া দরকার নেই, কারণ এই দুইটা কন্ডিশন ছাড়া বাকি সব কন্ডিশনের জন্য আমি আরেকটা কন্ডিশন লাগবে। সো শুধু এখন এলস দিলেই হবে, কারণ ওর ভিতরে আমার ইয়া করার দরকার নেই। এছাড়া বাকি যত কন্ডিশন আছে সবগুলোর জন্যই ও যাতে প্রিন্ট করে নট ওকে, প্রিন্টএফ নট ওকে, বাস। এবার আসলে জিনিসটা হবে কি, আপনি যদি ইনপুট দেন, ধরেন আমি ইনপুট দিছি দুইটা, কিছু কিছু ইনপুট আমি চেক করি। একটা ইনপুট আমি ধরেন ইনপুট দিলাম ফার্স্টে 20, আর ওয়েট দিলাম আমার হচ্ছে ধর এজ এজ দিলাম 20, আর ওয়েট দিলাম হচ্ছে আপনার 65, ওকে আসবে। দুইটাই কম দিলাম 18, আর এটা দিলাম 20, নট ওকে আসবে, কারণ দুইটাই আসলে ছিল একটা এজ 18 হচ্ছে বড়, হ্যাঁ 18 হচ্ছে তো বড় না, 18 তো 18 হচ্ছে বড় না, সো নট ওকে আসবে। এখন কথা হলো যে কোনো একটা যদি সত্য হয়, ধরেন আমি বয়স দিছি 30, যেটা অ্যাকচুয়ালি 18 হচ্ছে বড়, ওয়েট দিয়ে রাখছি ধরেন আপনার 59, তখন কি এই জিনিসটা আসবে না? কারণ দুইটার একটা সত্য হয়েছিল, আমি কি বলছি এই এন চিহ্ন দিলে দুটোই সত্য হয়তো, তো তখন এটা নট ওকেই আসবে। এখন একই জিনিস আমি যদি এখানে এন চিহ্ন না দিয়ে অর চিহ্ন দেওয়ার চেষ্টা করতাম, তখন কি হইতো? চলুন আমরা একটা কাজ করি যে এটা একটা ইয়া করি, এন চিহ্ন না দিয়ে যদি আমি অর চিহ্ন দিতে যেতাম, তাহলে কি হতো? একই জিনিস, মনে করেন সে আগের কোডগুলো সব আছে, তাহলে ইফ এলস এর ভিতরে আমি কোডটা বললাম এই হচ্ছে আর হচ্ছে বড়, আর কি ছিল যে ওয়েট 60 অথবা আমি এখন এন চিহ্ন না দেওয়া অর চিহ্ন যদি দিই, তাহলে জিনিসটা কি হইতো? মনে করেন সব করেক্ট, তাহলে আমি এই জিনিসটাই এখানে ওয়েট ইজ গ্রেটার দেন সাইড, এটা আমি বলতে দিচ্ছি, আর কিছু না। এখানে খালি এন্ড এর জায়গায় অর চিহ্ন বসাই দিচ্ছে। অর অর্থাৎ হচ্ছে যেটার একটা সত্য হয়েই হবে। এখন যদি আমি ইনপুটে বয়সে 18 দিই আর ওয়েট যদি 60 বেশি ধরেন 63 দিলাম, দুইটার একটা তো সত্য, তাই না? তাইলে এখন আমার কোডের ভিতরে একটা রান করছে। আচ্ছা, যেখানে যদি আমি প্রিন্ট ওকে রেখে দিই, আর আরেকটা জায়গায় যদি আমি এলস দিই অপশন, বাকি সব কন্ডিশনের জন্য যদি আমি নট মেরি, যখন আমি এটা দিচ্ছি 18 63 একটা তো সত্য হয়েছে, সো অবশ্যই ওকে দিবে। আর যদি বয়স দিলাম ধরেন 22, ওজন দিলাম আপনার 50, তাও ওকে দিবে। কিন্তু দুইটাই যদি মিথ্যা হয় আর দুটো যদি সত্য হয়, একটা দিলাম 22, আরেকটা দিলাম আপনার 90, তাহলেও ওকে দিবে। এটা সত্য হলে সমস্যা নাই, কিন্তু এটা আলাদা করে সত্য হলেও সমস্যা নেই, কিন্তু দুইটাই যখন মিথ্যা হবে তখনই সমস্যা। আমি যদি দুইটা মিথ্যা করতে চাই তখন কি হবে? আমি একটা দিলাম বয়স 13 আর ওজন দিলাম আপনার 23। আশা করি আমরা এইটার ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে গেছে। থাকুক, কন্ডিশনাল স্টেটমেন্ট আমার শেষ। একটা আছে সুইচ কেসের টাইম। সুইচ কেসটা হচ্ছে আরো সহজ জিনিস। ও কি করবে? এটা আসলে ইফেলস এর মতো একটা জিনিস। ও ফার্স্টে এই কেসটা চেক করবে। কেস চেক করার পর একটা একটা করে চেক করা শুরু করবে। যে সুইচ ধরেন আমি এখানে দিছি যে ধরেন একটা ভ্যারিয়েবলের ভ্যালু, যে উম, এই যে ধরেন এখানে দিছে যে var ইকুয়াল টু 1, একটা var একটা ভ্যালু দিছি। এই ভ্যারিয়েবলের ভ্যালুটা ধরেন আমার জানি না, কোডটা রান হওয়া শুরু করবে কেস 1। var এর মান যদি 1 হয়, এই যে আমি কি দিছি কেস 1, ও যদি 1 হয় আমার মান, তাহলে কি হবে? তাহলে এটা রান হবে। ভ্যারিয়েবল যদি 2 হয়, তাহলে এটা রান হবে। আর ডিফল্ট 1 আর 2 ছাড়া বাকি যত রান যতগুলো ভ্যালু আছে সবগুলোর জন্য ডিফল্ট চলবে। ডিফল্টের জন্য ও কি লিখছে? এটা আচ্ছা ও লেখে নাই, ঠিক করা যাক। মনে করেন এটার মধ্যে যদি আমি প্রিন্টএফ দিতাম, দিয়ে কেস 1 হলে আমি প্রিন্টএফ 1, কেস 2 হলে প্রিন্টএফ 2, ডিফল্ট হলে প্রিন্টএফ আদার নাম্বারস, তখন 1 দিলে 1 আসতো, 2 দিলে 2 আসতো, আর ডিফল্ট যদি মানে অর্থাৎ অন্য যে কোনো নাম্বার দিলে আদার নাম্বার আসতো। ইফ এলস আর ট্রু কন্ডিশনাল সুইচ কেস একই। আসলে এইটাই আমার মনে হয় সবচেয়ে সুন্দর, আমি আলাদা লেখাচ্ছে সুইচ কেসের ক্ষেত্রে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। আসলে সুইচ কেসের চেয়ে দেখা যায় যে ইফ এলসটাই বেশি ইউজ করা হয়।
আই থিঙ্ক এটা বেটার। আপনার এটা দেখি। এখন আমরা এক কাজ করি, লুপে চলে যাই। তারপর আসলে লুপ। সো আমরা আসলে ফার্স্টে আসবো লুপ। তো লুপ আমরা কি জন্য ব্যবহার করি? একই জিনিস বারবার রিপিটেড জিনিস সেটা আমরা একসাথে করার জন্য রিপিটেড জিনিস একসাথে লেখার জন্য আমরা লুপ ইউজ করি। তো চলেন আমরা এক থেকে শুরু করি ছোটখাটো। ধরেন আমার হাই এটা ৩ বার প্রিন্ট করা লাগবে। ঠিক আছে? কারণ কোডের ভিতরে কি করব? প্রথমবার দিব হাই, হাই, দ্বিতীয়বারও দিব হাই। ৩ বার না, ধরেন ১০ বার। তো এইভাবে আমার আসলে ১০ বার লেখা লাগবে, তাই না? ঝামেলার জিনিস। একটা কোড লেখার জন্য আমার এত ঝামেলা করা লাগবে। এখন যদি আমি এরকম একটা কাজ করতে পারতাম যে কোডটা লিখবে একবার কিন্তু রান করবে ১০ বার, তাহলে তো সুবিধা হতো, তাই না? যদি আমার শুধু প্রথম প্রিন্টে হাইটা ১০ বার রান করতো তাহলে কি হতো? সেটার জন্য আমার আসলে লুপ। তো লুপে আসলে আমার কিছু প্রপার্টি আছে। চলেন আমরা দেখি। ফার্স্টে আমরা শিখবো আ ফর লুপ। ফর লুপটা হচ্ছে সিনট্যাক্সটা আমরা আসলে দেখি যে এখানে কি লিখছে। এখানে আসলে যেটা লিখছে সেটা আমাদের বোঝার ১ম একটু কঠিন লাগতে পারে। ইনিশিয়ালাইজ কন্ডিশনস কি, ইনক্রিমেন্ট আমি বুঝাই দিব। লুপ শুরু করার আগে আমার একটা জিনিস জানা দরকার, সেটা কি জিনিসটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। সো ফার্স্ট কাহিনী হচ্ছে ইনক্রিমেন্ট। না, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একসাথে বুঝানো যায়। ধরেন আমার একটা কোড আছে। আরো সুন্দরভাবে লিখি। ধরেন এখানে আমার একটা প্রিন্টার আছে, হ্যাঁ? আরেকটা দিলাম ধরেন আইএনটি y ইকুয়াল টু x প্লাস একটা প্রিন্ট দিলাম আরো। এখন একটা জিনিস আমি বলি, কি করলাম ফার্স্টে? আমি ইন্টিজার x এর ভ্যালু লিখলাম 3, এরপর প্রিন্ট করলাম। এরপর কি y এর মান ঢুকাইলাম আমি x এর মাধ্যমে y ভ্যারিয়েবলের মধ্যে। এরপর আবার প্রিন্ট করলাম কি x দিয়ে আবার প্রিন্ট করলাম। তখন কাহিনীটা কি? আমি যদি এখানে প্রিন্ট করি x এর আলো কত আসবে? 3। এখানে আসলে কত আসবে? কি মনে হয়? y এর জন্য কি এটা কোনো ইফেক্ট পড়বে? না। কারণ আমরা x এর মান তো কোনো চেঞ্জ করি নাই। আমরা শুধুমাত্র y এর মানটাই চেঞ্জ করছি। x এর ভ্যালু এখানেও 3, এখানেও 3। কারণ x এর মধ্যে আমার কোনো চেঞ্জ নেই। এখন কাজটা আমি এটা করব না। আমি কাজটা একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে এটা মুছি। 90 x যদি আমি এটা লিখতাম তাহলে কি হতো? অর্থাৎ x এর ভ্যালুই এখন আগে যা ছিল তার সাথে আরো ৬ যোগ হয়ে যাবে। ৬ যোগ হয়ে আবার x এর ভিতরে আমি রাখতেছি। অর্থাৎ যদি এটা মনে একটা ৩ কে আমরা ধরতে পারি। x এর আমি যেখানে বসাবো তো ৩, কারণ ওর ভ্যালু তো ৩ বসে আসছি। তাইলে এখন জিনিসটা কি ৩ আর ৬ ঢুকলো, যেটা যোগ হয়ে হলো ৯। ৯ টা এখন আমি কার মধ্যে অ্যাসাইন করতেছি? আবার দিচ্ছি x এর মধ্যে। অর্থাৎ x এর মান আগে যেখানে ৩ ছিল এখন ওর কত হয়ে গেছে? এখন হয়ে গেছে ৯। এইখানে প্রিন্টএফ যদি আমরা দেই তখন ও আর ৩ আসবে না, তখন ও আসলে ৯ আসবে। এই ব্যাপারটা কি আমরা ক্লিয়ার? এই ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার হই চলেন। একই কাজ যদি আমি এটা করতাম যে x এর মান আমি ১ যোগ করে বাড়াইছি, এই তো। তাহলে যেটা হইতো সেটা হচ্ছে উম x এর মান আগে যা ছিল 3, এবার ১ বাড়াইছি। ১ বাড়ানোর পর কত হবে? 4। কি করতেছি? x এর মানে x এর মাধ্যমে বাড়াইতেছি। এই একই কাজ না আমি আরেকটা ভাবে করতে পারি। এখানে x ইকুয়াল টু x প্লাস 1 লেখা, না লিখা আমরা এটা করতে পারি যে আ এটাই থাকুক। হ্যাঁ? এখানে হচ্ছে কি ছিল? x ইকুয়াল টু 1। ঠিক এই লাইনটার জায়গায় আমরা কি করতে পারবো সেটা আমরা দেখি। মনে করেন এটা কোডের একটু বাইরে, হ্যাঁ? এটার জায়গায় আমরা আসলে আরেকটা লাইন লিখতে পারতাম। মনে করেন একটু দিই, হ্যাঁ? কোড এখানে আছে। এখানে আমি আসলে আরেকটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে যে যদি x প্লাস ইকুয়াল টু 1, এই লাইনটা যা, এই লাইনটাও তা। সেম টু সেম। এখানে কি করছি? x এর মানে x ১ বাড়ায় x এর মধ্যে ঢুকাইছি, এটাও তাই করতেছে। x ওর নিজের মানেই ১ বাড়ায় ওর নিজের মধ্যে ঢুকাইছে। সেম টু সেম জিনিস এই কাজটাও করতেছে।
কথা হলো এখানে যদি আমি এটা না দিয়া ধরেন ফি দিতাম প্লাস ইকুয়াল টু 3 যদি দিতাম আর এখানেও একই জিনিস যদি লিখতে দিতাম এটা জাস্ট এই ভ্যালুটা চেঞ্জ। আসলে 3 এর ব্যাপার আমার দরকার নেই আপাতত। আমরা আপাতত 1 নিয়েই থাকতে চাই। এই যেটাতে আমরা সিওর যে একই জিনিস করে। এখন আমরা একটু পরের পেজে যাই। একটু আগে আমরা কি দেখলাম? যে int x equal to x plus 1 যা int x plus equal to 1 যা সেম জিনিস, তাই না? আরেকটা যে সেম জিনিস আমরা এখন লিখবো সেটা কি? আচ্ছা একটা জিনিস আমি ভুল করছি সেটা হচ্ছে এই যে দ্বিতীয়বার যখন আসলে এক্স আমরা প্রথমবার যখন ইনিশিয়ালাইজ করছি তখন দ্বিতীয়বার আমার ইন্টিজার দেওয়া লাগে না। এর আগে ভিডিওতে ডিসক্রাইব করছিলাম যে কি জন্য দেওয়া লাগে না। একবার করলেই হয়। সো আমি যখন দ্বিতীয়বার করবো এই যে আইএনটি চিহ্নটা দরকার। আমার শুধু এক্স এর আছে। কারণ আমি আর ডিক্লেয়ার করে ফেলছি ও জানে এখন ও ইন্টিজার। এক্স যখন আমি ব্যবহার করবো ও ইন্টিজার হিসেবে আসবে। তেমন দরকার নেই। এবার আসেন। এগুলো আসলে তাহলে ছিল না ইন্টিজার। এখন লাস্ট মনে করেন ইন্টিজার এক্স আগে থেকে আমি দিয়ে রাখছি। আগে করতে মনে করেন আগের করতে মতো একটু আমি এক্স এর মান কি ছিল? পরের লাইনে কি করলাম? এক্স এর মান একবার এলাম। বাহ! এটা রাখবে না। এটাও করতে পারি। আরেকটা কাজ আমরা করতে পারি। সেটা কি করতে পারি জানেন? সেটা হচ্ছে এক্স প্লাস প্লাস। এইটার মানে হইলো এই লাইনটার পর থেকে এক্স এর মান 8 বেড়ে গেছে। এই লাইনটার পর থেকে এক্স এর মান বেড়ে গেছে। এটারে আসলে বলা হয় হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। আরেকটা জিনিস যদি আমি লিখি যে প্লাস ক্লাস এক্স এটার মানে আর এটার মানেও সেম। কিন্তু এটার একটা তফাৎ কি? এটা হলো প্রি ইনক্রিমেন্ট। এদের মধ্যে তফাৎটা কি? তফাৎ হচ্ছে ওর মান এখানেই 1 বেড়ে গেছে এই লাইনে। ও কি আগের লাইনে বাস। আর ও কি এইখানেই বেড়ে গেছে। এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার জন্য একটা প্রিন্টফ ফাংশন লিখি। প্রিন্টএস ধরেন সেন্টার যে টি হুম এক ধরেন এই কোডগুলা এগুলা কিছু নাই। এগুলো আমি কমেন্ট আউট করে দিলাম। অর্থাৎ এক্স এর পর এক্স এর ভ্যালু যে দিছি এরপর আমি সোজা এই কোডে আসছে। ঠিক আছে? এক্স এর ভ্যালু আসলে কত ছিল? এই লাইনগুলো তো সব বাদ। তো এক্স এর ভ্যালু আমি কি করছিলাম? এখানে ছিল এরপর এই লাইনটা। ওই এরপর এই লাইনটা আমার আসছে। এক্স এর ভ্যালু হচ্ছে 3। এখন আমি প্রিন্ট এফ করছি। কি করছি? এক্স এর মান তো বাড়াইছি। যেমন এক্স এর মান বাড়বে? পারবে না। এটা কি পোস্ট ইনক্রিমেন্ট। এর পরের লাইনে যে কোনো লাইনে যদি আমি এক্স এর মান আবার প্রিন্ট করতে চাই তখন আমি দেখবো এক্স এর মান আসলে 1 বেড়ে গেছে। এখানে আসলে এক্স এর মান 3 থাকে। কিন্তু পরে যদি কোথাও যাই আবার যে এক্সটা এখন আমি প্রিন্ট করি এটা এই লাইনের পর কিন্তু আর মান বেড়ে গেছে। এরপর আপনি যেখানে খুশি সেখানে এক্স এর মান প্রিন্ট করতে চান সমস্যা নাই। ওর মান যদি আমি এখন দেই তাহলে ও এখন এসে করবে 4। ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক একই জিনিস আমরা আরেকটা দেখি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা খুব দরকার। তো একই জিনিস করলাম আইএনটি এক্স যেটার আমি ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে ধরো 3 দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সে কি করছি আমরা প্রিন্টএফ দিছিলাম একটা। প্রিন্টএফ এর ভিতরে কি করছি? এক্স এর ভ্যালুটা আমরা প্রিন্ট করানোর চেষ্টা করছি। কিন্তু এবার আমি কি করবো? প্রি ইনক্রিমেন্ট প্লাস প্লাস এবারও আসবে 4 প্রিন্ট করবে। আর এই লাইনেই বেড়ে গেছে এক্স এর মান। ঠিক আছে? একটু আগের কোডের সাথে এটাই আমার তফাৎ। এই যে ওর কি ছিল আমরা একই জিনিস করি। এখানে ও কি 3 ছিল। কেউ এখানে আর বাড়াইছে এরপর 3 কারণ এর পরের লাইন থেকে ও 4। আর এখানে কি হইছে? এখান থেকেই ও 4 হয়ে গেছে। এরপরে যদি আপনি প্রিন্টএফ এ যে আগের মতো করে কোডটা লিখি যে আমি যদি আবার চেষ্টা করি যে প্রিন্টএফ আবার না বাড়ায় শুধুমাত্র ইয়ার ভ্যালুটা চাই। তাহলে ও এখান থেকেই 4 ই থাকলো।
কোনো সমস্যা নাই। আগের কোড আর এই কোড দেখলে আসলে আপনারা প্রিন্ট দিবেন না, প্রিন্ট দিবেন না, তখন বুঝে ফেলবেন না। এটা খুবই দরকার। আমাদের টিচাররা যেটা করে এটা দিয়ে আসলে পেঁচায়। শুরুর দিকে অন্তত মিডের আগ পর্যন্ত তো এটা দিয়েই পেঁচায় সবচেয়ে বেশি। আসলে ইনক্রিমেন্ট যেহেতু শিখছি আমরা ডিক্রিমেন্ট শিখে আসলে কিছু না। প্লাস প্লাসের জায়গায় আমরা যদি মাইনাস মাইনাস দিই, মাইনাস মাইনাস তাহলে হচ্ছে ওর ভ্যালু 1 কমে। একটু আগে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এটা আসলে এই যে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস হচ্ছে শুধুমাত্র ভ্যালু 1 কমানোর সময় হয়। এর চেয়ে বেশি বা কম যদি আমরা বাড়াইতে বা কমাইতে চাই তবে গুণ বা ভাগ করতে চাই, সেটার জন্য আমার কি ইউজ করা লাগবে? ওই যে সেই আগের সিস্টেমটা আমার। লিখে আসি আমরা একটু। এই যে হয় এটা নয়তো এটা। এই যেটা খুশি আপনি x এর ভ্যালু ৩ কমান, ৩ বাড়ান যখন খুশি তখন আপনি এই ২ টা একটা ইউজ করতে পারেন। বা এখন তো আমি ৩ কমাইছি, ৩ বাড়াইছি বা ধরেন আমি ৩ গুণ করতে চাই বারবার। তখন আমি প্লাসের জায়গায় গুণ চিহ্ন দিয়ে দেব। যদি ভাগ করতে চাই তাহলে এই যে x ইনটু 3 ইকুয়াল টু, সরি এটা আমার এটা এটাও এখানে হবে সমান চিহ্ন। x ইকুয়াল টু 3 এটা কি হবে? x এর মান আসলে ৩ বেড়ে যাবে। এখানে ৩ ছিল ও ৯ হয়ে যাবে। আবার যদি দেই তাহলে ও ৯ থেকে ২৭ হয়ে যাবে এরকম। সেটার জায়গায় আমরা এরকম আরো চিহ্ন দেখতে পারি যেগুলো আমরা আসলে দেখা এগুলো আমার এখানে ছিল। আপনি বাকিগুলো আসলে চেক করেন। প্রোগ্রামিং আসলে নিজে থেকে চেক করলে সবচেয়ে বেশি বেটার। যদি বুঝে না দেয় আপনি দেখবেন এগুলো আসলে কোনটা কি করে। আমি তো বলে দিছি। এখন আপনি নিজে চেক করবেন। এগুলো বসায়, বসায় দেখা ভালো। পরীক্ষা হলে যেহেতু আমাদের কোডিং লিখতে দেয় তো আমাদের হাতে কলমে চেষ্টা করা খুবই দরকার। তো এই পর্যন্ত আমরা বুঝছি। তাহলে চলেন এবার আমি ফর লুপি। এতক্ষণ আমরা যা পড়লাম এরপর আমরা শিখব লুপ। তো লুপের ব্যাপারটা আমি একটু আগের ভিডিওতে একটু আগে কিছুক্ষণ বলছি যে একই জিনিস আমি যদি বারবার প্রিন্ট করতে চাই তাহলে আমার কি বারবার লেখা লাগতেছে। কথা হচ্ছে আমি একবার করতে চাই। ওই হাইটা যদি আমি ১০ বার প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? আমার ১০ বার লিখতে হবে একটা করে, একটা করে, একটা করে। আমি যদি এটা একটা ভিডিওতেই প্রিন্ট করতে একটা করেই আমি যদি লিখতে চাই তাহলে কি হবে? সেটার জন্য আমার লুপ। চলেন আমরা একটা সিম্পল ফর লুপ লিখব। দরকার নেই এগুলো। আমরা একটা সিম্পল ফর লুপ লেখা শুরু করি। ফর লুপ। ধরেন আমরা ফর লুপ লিখি। আগে লিখি, এত কিছু বোঝা দরকার নেই। আগে কি লিখতেছি আমরা আগে ফর লুপ লিখি। ফর লুপের ভিতরে আপনি আসলে সবসময় দেখবেন একটা ভেরিয়েবল থাকে যারা নিয়ে আমরা সব নাচানাচি করি। এটার নাম অনেক কিছু হইতে পারে। সাধারণত আমরা আই দিই। 0 থেকে শুরু করলাম। আমি ১০ বার চালাইতে যাই, হ্যাঁ? কিন্তু ১০ বার যদি ওটা চালাইতে চাই তাহলে ওটা ছোট হইতে হবে। এই পর্যন্ত আসলে আমরা সবকিছুর সাথে পরিচয় হয়ে গেছে। এটাও করছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছিল এটাও করছি। একটু আগে আমাদের কন্ডিশনাল সময় এটাও তো আমরা করছি। আমি যদি এখন প্রিন্টে ফাইল লিখে দিই, এই লুপের ভিতরে যা আছে এটা টোটাল ১০ বার প্রিন্ট হবে। ১০ বার কি জন্য আমি বলি, আমার লুপের কথা থেকে আমার লুপে কিছু জিনিস দেওয়া লাগে। ১ম জিনিসে যেটা দেওয়া লাগে সেটা হচ্ছে আমার শুরু হইতেছে কোথায়। আরেকটা জিনিস দেওয়া লাগে ও আসলে কোথায় গিয়ে থামবে। আরেকটা জিনিস আমার দেওয়া লাগে ও কত করে বাড়বে। আমি আগেই বলছি লুপ একটা নাম্বারের মাধ্যমে আমরা সাধারণত কন্ট্রোল করার চেষ্টা করি। আপাতত আমরা নাম্বারের মাধ্যমে করব। পরে দেখব যে আরো অনেক কন্ডিশনের মাধ্যমে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি। এই নাম্বারটা আবার কি i এর মাধ্যমে লুপের কন্ট্রোল করতেছি। কি করতেছি? আমার যখন এই কোডটা আসবে তখন দেখবে i হচ্ছে 0। আমি ইনিশিয়ালাইজ করে ফেলছি যে i এর ভ্যালু হচ্ছে 0। এরপর কি? ও চেক করবে যে i এর ভ্যালু কি ১০ এর চেয়ে কম? i এর ভ্যালু আপাতত আছে কি 0? 0 কি ১০ এর চেয়ে কম? অবশ্যই কম। যদি এটা সত্য হয় ও i এর ভ্যালু আ এখন ১ বাড়াবে না। ও আগে এটা প্রিন্ট করবে। এরপর প্রিন্ট করে আইসা i এর ভ্যালু ১ বাড়াবে। বাড়ানোর পর ও আবার এখানে চেক করবে। i এর ভ্যালু ১ বাড়ানোর পরে কি 1 1 কি ১০ এর চেয়ে কম? হ্যাঁ, কম। ও কোডটা রান করে আবার আসবে। আবার আইসা i এর মান ১ করে বাড়াবে। তো কি হইতাছে আমরা একটা জিনিস দেখি ফার্স্ট এ i এর ভ্যালু হইতাছে 0, i এর ভ্যালু হচ্ছে 0, 0 এর জন্য লুপ একবার চলতেছে। এরপর 1, 2, 3, 4, 5, 6 এমনি, 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 এমনি 9 পর্যন্ত যাওয়ার পর যখন 10 এর কাছাকাছি যাব, ধরেন এখানে আছে এখন 9। i এর মানটা আপাতত ধরে রাখেন মনে আমরা ধরি 9 আছে। 9 10 এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। কোডটা রান করবে। কোড রান করে আবার যাবে। যে কি i++ এর ভ্যালু বাড়াবে। যোগ করবে। i এর ভ্যালু যোগ করবে। যোগ করার পর ও কি 9 আছে? না। ও এখন হয়ে গেছে কত? 10। ও এখন হয়ে গেছে 10। 10 কি 10 এর চেয়ে ছোট? না, 10 এর চেয়ে ছোট না। সো ও 10 পর্যন্ত আর যাবে না, লুপ স্টপ হয়ে যাবে। কন্ডিশন আমার মিথ্যা হয়ে গেছে। ও এখন আর কোডের ভিতরে যা আছে ওটা রান করবে না বা আবার ঘুরে এসে i++ করবে না। কোড এখানেই থামায় দিবে। তো আসলে আমরা কি দেখলাম? ফার্স্ট এ চলে কোনটা? এটা? সেকেন্ড এ চলে এটা?
থার্ডে আমার পুরোটা যা আছে তার জন্য ফোর্থে আবার যখন ঘুইরা আসে তখন গিয়া আবার আসার পর ফোর্থটারে করে। তো আমরা বুঝতে পারছি ফার্স্টে কি হয় আয়ারবেন ইনিশিয়ালাইজেশন। আসলে ইনিশিয়ালাইজেশন একদম ১ম এই একবার হয়, এরপর আর হয় না। এরপর আমরা খালি কন্ডিশন চেক করি, মান বাড়াই, কন্ডিশন চেক করি, মান বাড়াই। তো জিনিসটা আবার কি হইলো আমরা দেখি যে কি হইছে? আয়ারবেল ফার্স্টে 0 বসাইছি। ফার্স্টে কি হলো? যে 0 এর 10 এর চেয়ে ছোট, কোড রান হইলো, আবার আসলো। আয়ারবেলে আমি পাঠাইলাম। আয়ারবেলে কত হলো এখন? ১ ও 10 এর চেয়ে ছোট, আবার রান হলো। আয়ারবেলে একবার এলাম ২ ১০ এর চেয়ে ছোট, আবার বাড়াইলাম ৩ ১০ এর চেয়ে ছোট, আবার চলবে। লুপের ভিতরে যা আছে। এইভাবে আমার কোডটা বারবার চলতেছে। তো আমরা বুঝতে পারলাম কি? লুপে আমার কিছু জিনিস লাগতেছে। কি লাগছে? একটা লাগছে ইনিশিয়ালাইজেশন। এই হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। তো হচ্ছে আমার ১ম ভ্যালুটা যারে আমি শুরু করব স্টার্ট পয়েন্ট যেখানে গিয়ে থামবে, থামার শর্ত। আর প্রতিবার কত করে বাড়বে। এখন i++ দিছি। আমি এখানে আসলে আরো অনেক কিছু দিতে পারতাম। যে i+ = 2 অর্থাৎ আমি i এর মান ২ করেও বাড়াইতে পারতাম। তখন কি হইতো? তখন আমার এখানে 0, 1, 2, 3, 4 এর জায়গায় আসতো কি? ১ম এ 0 ছিল, এরপর আসতো 2 গিট। আচ্ছা ওই কোডটা আমরা একটু পরে দেখতেছি। আমরা তো এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? তো আমরা এই জিনিসটা এখন আমরা রিলেট করতে পারব। ফর লুপের সিনট্যাক্সটা কি ছিল? ফার্স্টে কি? ফর লিখব। ফর লেখার পর কি? ইন্টিজারের ভ্যালু ইনিশিয়ালাইজেশন করলাম। ওর ভ্যালুটা শুরুর ভ্যালু কি হবে? আমরা 0 দিয়ে শুরু করেছি। আপনি 1 দিয়েও শুরু করতে পারেন। আমি যদি 1 দিয়ে শুরু করে ১০ বার চালাইতে চাই, তখন হয়তো আমার 11 পর্যন্ত চালানো লাগতো। এটা আপনি ভেবে দেখেন কি জন্য করা লাগে? এটা আমি একটু পরে বলতেছি। আরেকটা জিনিস হচ্ছে কন্ডিশন চেকিং। এই যে বারবার আমার আসলে চেক করবে যে কোথায় গিয়ে আমি থামবো। আর লাস্ট হচ্ছে ইনক্রিমেন্ট। আমি কত করে বাড়াবো। আমি যদি কোডটা ইনক্রিমেন্ট না দেই তাহলে কি হবে? বারবার আইসা তো একই ভ্যালু পাবে। যে 0 ছিল, 0 ছিল আমাদের এখানে 0 ছিল। হয়ে গেল এই যে এখানে কি ছিল? 0 ছিল। আমি যদি এইটা না বাড়ানোর কন্ডিশনটা দিতাম তাহলে কি হইতো? লুপে ঘুরাইছো আবার দেখতো ওর ভ্যালু 0 আছে, ও 10 এর চেয়ে কম। ঝামেলা। ঝামেলা না আসলে চলতো। আবার প্রিন্টিফাই করতো। আবার ঘুরে আসে দেখতো যে ওর ভ্যালু 0 ই আছে। ১০ এর চেয়ে কম চলতো। 0 i এর ভ্যালু তো কোনো বাড়তাছেই না। ও কি কখনো থামবে? ও সারা জীবন চলতে থাকবে। ইনফিনিট। এইজন্যই আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আসলে দরকার লুপটারে কন্ট্রোল করার জন্য। তা আসলে এই ৩ টা জিনিস আমার দরকার। সব লুপের জন্যই আসলে আমার এই ৩ টা জিনিসই লাগে। হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে কি কোথায় গিয়ে থামবে, থামার কন্ডিশন, আরেকটা হচ্ছে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটাই হোক। ডিক্রিমেন্ট আর ইনক্রিমেন্ট কিন্তু আসলে একই। নেগেটিভ ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। চলেন আমরা দেখি আসলে আমরা শর্তগুলা কি জানলাম? এটা আমি একটু বাংলা কথায় লিখে দেই এখানে। লুপ এটা আসলে দরকার নেই। এটা আপনাদের বুঝানোর জন্য দিছি তো থাক। আ এটার লুপ দেওয়া আছে আরো সুন্দরভাবে। আচ্ছা এটা আরো সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ইনিশিয়ালাইজেশন ধরেন আমি এটা এখানেই লিখছি, হ্যাঁ? id x id তো আগে যে কোডটা লিখছি সেটাই আপনাদের এখানে লিখে দিতেছি। i is less than 10 কন্ডিশন কি দিয়েছিলাম? i++। রাইট? স্টেটমেন্ট আমি আসলে কিছু দেই নাই। তো এটাই আমি হাই ১০ বার প্রিন্ট করতে চাইছি, তাই না? আচ্ছা ওরা এখানে একটা কোড দিয়ে দিছে আমি খেয়ালই করিনি। এখানে দেখেন আসলে i এর আগে int লেখে নাই। যদি i এর আগে int না লেখে তাহলে আসলে এটা ঠিক হবে না। আনলেস আপনি এই ফর লুপের আগে কোথাও i ঘোষণা করে আসেন ডিক্লেয়ার। নাহলে ও আসলে বুঝবে না যে i নামের একটা ভেরিয়েবল আছে। শুধুমাত্র তখনই এই কোডটা চলবে। শুধু ঘোষণা করে আসছে। ওর কোনো মানে ডিক্লেয়ার করে আসছে। ওর কোনো আমি ভ্যালু দেইনি এখনো। এই যে i এরপর থেকে ওইভাবে চলবে। হ্যালো এবার ও ১০ বার প্রিন্ট করছে। ১০ এর আগে এসে থামবে। 0 থেকে 10 পর্যন্ত তো ১০ বার, ১১ বার হওয়ার কথা না? ১ থেকে ১০ পর্যন্ত ১০ বার। তাহলে ০ থেকে ১০ পর্যন্ত তো ১১ বার হওয়ার কথা। কথা হচ্ছে এটা না ১০ এর কাছাকাছি ১০ এ আসলেই আমরা থেমে যাই। যখন ১০ এর সমান হয়ে যায়, মানে ১০ এর চেয়ে ছোট না থাকে তখনই আমি থেমে যাই। আসলে আমার কোডটা চলতেছে ০ থেকে ৯ পর্যন্ত। এজন্য আমার ১০ বারই চলে। ০ থেকে ৯ পর্যন্ত গুণে দেখেন সংখ্যা আছে ১০ টা। এইবার আসলে ফর লুপ যেহেতু এসেছিল, আচ্ছা ফর লুপে আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করছি না? ৩ টা জিনিস লাগে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেকিং, ইনক্রিমেন্ট। এই ৩ টাই আমার সবগুলা লুপে লাগবে। ফর লুপ আর while লুপে আসলে কোনো তফাৎ নাই। প্রাইমারি ক্ষেত্রে। আসলে while লুপটা একটু ভালো লাগে। আমার কি যেন while লুপে আরো অনেক কিছু চেক করা যায় যেগুলো ফর লুপ দিয়ে যায় না। তবে একেকটা ক্ষেত্রে ভালো। একেকটা ক্ষেত্রে ভালো। সো আমরা একবার তাহলে while লুপটা দেখি। এটা তো দিছে ফর লুপ। এই পেজটা আমার মনে হয় দরকার নাই। আমরা এটা বুঝছি। ওকে? আমার দরকার নেই কোনো প্রয়োজন নাই। আমি এখন একটা জিনিস করব সেটা হচ্ছে আচ্ছা আমরা আগে একটা জিনিস জানি while লুপটা কি? while লুপের
ফাংশনালিটি আমরা দেখি একটু, লিখেই দেখি। এরপর আমি একটা জিনিস দেখবো যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো চলো এখন আমরা while loop লিখি। while while এর ভিতরে হইলো আমরা for loop এর যে কন্ডিশনটা চেক করতাম যে কোথায় থামবে, ওটা আমি while এর ভিতরে লিখি, ঠিক আছে? কারণ আগের কোডটাই for loop এর সেম টু সেম টা করতে এখন আমি while loop দিয়ে লিখি। কি ছিল? I is less than 10, সেটার জন্য কি করা লাগতো? I আমার আগে ডিক্লেয়ার করে আসা লাগবে। এটা করি নাই এখনো। কি লিখছিলাম? তো আমরা while loop এর ব্র্যাকেটের মধ্যে কি লিখি সবসময়? যে যেখানে থামবে আর ক্লোজিং স্টেটমেন্ট যেটাকে আমরা বলতে পারি যেখানে কেউ থামবে। ক্লোজিং কন্ডিশন printf হাই। ওকে, এরপর হচ্ছে yes, লুপ চাপার ক্ষেত্রে আমি বলছি ৩ টা জিনিস লাগে। কি, কি লাগে? একটা লাগে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা লাগে হচ্ছে কত করে বাড়বে বারবার, আরেকটা কি লাগে কোথায় গিয়ে থামবে। আমরা একটা জিনিস এখানে গেলে দেখতে পারতেছি যে ও কোথায় গিয়ে থামে। আর জিনিস কই? while loop এ কিন্তু আর কোনো জায়গা নেই। এই খালি একটা ব্র্যাকেট আছে। while loop এর ক্ষেত্রে for loop এ যেরকম আমি ব্র্যাকেটের মধ্যেই ৩ টা জিনিস বসায় দিতে পারি, while loop এর ক্ষেত্রে এটা না। while loop এর ক্ষেত্রে আমি ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র স্টপিং কন্ডিশনটা বসাই করব। বাকি সব আবার বাইরে বসাই দিতে হবে। তো আর বাকি কি, কি? চলেন দেখি এখানে কি আছে? i is less than 10, আগের কোডটা আমরা একটু দেখে আসি। ফল যেহেতু বলছি for loop এর মতোই লিখবো। এই যে ঠিক আছে। এটাও নাই, এটাও নাই। এটা ছাড়া কি আমরা while loop রান করতে পারবো? না, এদেরকে আমরা পারবো না। এদেরকে এখন আমি আমার কোডে এড করব। বাইরে এড করব। চলেন দেখি। এই যে এখানে আমি ধরে লিখে দিলাম ইনিশিয়ালাইজেশনটা এখানে করলাম। int i equal to 0, অর্থাৎ কই করছি এটা আমি? আমার লুপটা শুরু হওয়ার আগে। এরপর আমি এটা লিখলাম। এখন আমি লিখবো যে আমার কোডটা যখন শেষ, এরপরও কত করে রান করবে বা ও কত করে বাড়বে। এই কাজটারে আমি আসলে কোডের ভিতরে একদম শেষে লেখার চেষ্টা করব। যেটা আসলে যেখানে প্রয়োজন সেখানে আমি লিখবো। আপাতত শেষে লিখতেছি কারণ আগের ফর লুপটার সাথে পুরো মিলে দিতেছি। এই ফর লুপ, এই while লুপটা আর ওই ফর লুপটা একদম সেম টু সেম। ইনিশিয়ালাইজেশন হচ্ছে 0 তে, ও বারবার চেক করবে ও 10 এর চেয়ে ছোট কিনা। চলেন দেখি আমরা একটা হাতে, হাতে দেখি এটা কিভাবে বাড়তেছে। ফার্স্টে আমি ইনিশিয়ালাইজেশন করলাম 10। এরপরে কি হলো? ও চেক করতেছে, সরি ইনিশিয়ালাইজেশন 0 করছে। চেক করতেছে কি i কি 10 এর চেয়ে ছোট কি বড়, তাই না? এটা করতেছে। দেখছে যে 0 10 এর চেয়ে কম, প্রিন্ট হাই করলো, ভ্যালু এড বাড়াই দিল। একই জিনিস কিন্তু হইতাছে। প্রথমে চলতেছে ইনিশিয়ালাইজেশন, এরপর চলতেছে আমার চেক কন্ডিশন, এরপর আমার কোড রান করতেছে, আর লাস্টে গিয়ে ৪ নাম্বার আবার ইমপ্লিমেন্ট হইতাছে। একটু আগেও কিন্তু এই জিনিসটা ছিল, তাই না? তো আসেন এটার while লুপটা আসলে ফর লুপটা আসলে সেম টু সেম। তো আসলে while লুপ দিয়ে আমরা যা করতে পারি ফর লুপ দিয়েও সবই করতে পারি। আসলে আরো বড় ক্ষেত্রে গেলে বুঝবেন যে while লুপ আর ফর লুপ দিয়ে কিছু জিনিস আছে কাজ করা সহজ বা কঠিন। আসলে আমি মনে করি টেকনিক্যালি আপনি ফর লুপ আর while লুপ দিয়ে সবই করতে পারেন। একই জিনিস। এখন একটা জিনিস আছে ডু while লুপ। তো আমার while লুপ আর ফর লুপের পর আমার আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে ডু while লুপ। সো while লুপের আমার ঠিক আছে। এই যে দেখেন ওরাও সেই কাজটাই করছে। এখানে যাই দেখ, ফার্স্টে কি করছে ইনিশিয়ালাইজেশন করছে। এরপর লিখে দিছে যে ওরা এটা আবার অন্যভাবে করছে। এটা আরেকটা কর। চলেন এটা আমরা একটা বুঝার চেষ্টা করি। কি হইছে এখানে? এই জিনিসটা আমার বোঝা দরকার। আমার এই শুনেছে কত 10 এ। স্টার্টিং পয়েন্ট কত 10। এরপর হচ্ছে করতেছে কি এই যে এটা পড়ছিলাম আমরা যে সমান অথবা নট। এটা কি? ও 0 হচ্ছে সমান অথবা কম সমান না। সরি ও 0 হচ্ছে সমান না। এই জিনিসটা আসলে বুঝায় ও 0 এর সমান না কিনা। বুঝতে পারতেছেন? ও সমান কিনা তা না। কি ও 0 সমান না কিনা। সো দেখতেছে যে 10 কি আসলে 0 সমান না। তো এটা সত্য। ও আইসা কি করবে? এই কোডটা রান করবে। এ মাইনাস, মাইনাস এটা কি ডিক্রিমেন্ট বলি এটারে আমরা। এখানে কি হলো? ওর মান একটু কমে গেল। 10 হয়ে গেল 9। দেখবে 9 কি আসলে 0 এর সমান? না। তাহলে এটা সত্য। আবার কোড চলবে 8 7 6 5 4 3 2 1 0। যখন কোডটা 0 তে এসে পড়বে, কমতে, কমতে 10 থেকে 0 তে আসবে, তখনও কি দেখবে? যে এ তো আসলে এখন 0 এর সমান হয়ে গেছে। এই কন্ডিশনটা তখন মিথ্যা হয়ে যাবে। আপনি এটা আসলে বলতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় এটা হচ্ছে ঠিক সমান, সমান উল্টা ফাংশন। বাংলায় যেটা আমি বলি সমান না কিনা। 10 9 8 7 6 এর কেউ 0 সমান না। সো এটা সত্য হবে। কিন্তু 0 এর বেলায় 0 সমান না। এই কথাটা কিন্তু মিথ্যা। বুঝছেন কথাটা? সমান না কিনা, সমান না কিন্তু না। সমান কিনা আর সমান না কিনা এই ২ টা জিনিস আপনি ভালো মতো বুঝেন। তখন আসলে ও আস্তে, আস্তে একসময় 0 তে আসবে। 0 তে আসার পর দেখবে কি যে ও তো এখন সমান হয়ে গেছে, সো এই কোডটা স্টক হয়ে যাবে।
আউটপুটটা আমরা একটু দেখি। সব একসাথে আসছে। দেখে কি মনে হইতেছে? কি হইছে এখানে? লাইন ব্রেক দেয় নাই। আর কিছু না। ফার্স্টে আসছে 10 কারণ এর ভ্যালু ১ম এ ছিল 10 এরপর হচ্ছে 9 ও আচ্ছা আমরা কিন্তু এবার আগের মতো হাই না। এবার আমরা এর ভ্যালুটাই ডিরেক্ট দেখতেছি বারবার যে কত করে চেঞ্জ হইতেছে। ফার্স্টে হচ্ছে 10 এরপর পরের লুপে আসছে 9 10 এর মান যখন ১ কমছে 9 এরপর 8 এরপর 7 এরপর 6 এরপর 5 4 3 2 1 0 এর কাছে এসে আর রান হয় নাই কিজন্য? কারণ 0 তো সমান না। 0 র সমান না এটা সত্য না। 0 আসলে 0 সমান। সো ওইখানে এসে থেমে গেছে। আর লাস্টে হচ্ছে আমার আছে একটা ডু while লুপ। এই ফর লুপ, while লুপ, ডু while লুপ এগুলো অনেক পেঁচানো যায়। যেহেতু এটা শর্ট ক্লাস আমার শর্টে শেষ করা লাগতেছে। আসেন দেখি আমরা যে আমি কিছু বাদ দেইনি। মোটামুটি সবই আছে এখানে। ডু while লুপের ব্যাপারটা আসলে কি আছে? ডু while লুপে যে জিনিসটা আছে আপনার সেটা হচ্ছে যে কোডটা অন্তত একবার রান হবেই। আমি যাই লিখি ভিতরে কোডটা একবার রান হবে। ফর লুপটারে যদি আমি 0 থেকে শুরু করতাম আর কন্ডিশনও দিয়ে দিতাম যে 0 সমান কিনা, তখন কিন্তু একবারও রান হইতো না। কিন্তু ডু while লুপের লাভজনক যেটা এই যে কিছু হোক না হোক একবার রান হবেই। এরপরও কন্ডিশন চেক করবে। এই যে দেখেন। ও আগে কি করতেছে? চেক করতেছে। এরপর হচ্ছে কন্ডিশন চেক করতেছে একবার রান করার পর। সো আপনি যদি কন্ডিশন মিথ্যাও হয় ও অন্তত একবার রান করবেই। এই হচ্ছে while লুপ, ডু while লুপ আর ফর লুপের তফাৎ। তো এরপর আসলে এখন আমরা একটা জিনিস while লুপটা আমরা একটু দেখি তাইলেই হবে। while লুপ তো দেখছি। এবার দেখব হচ্ছে ডু while লুপ। একই জিনিস আসলে ডু while লুপ দিয়ে করা যাবে। কিন্তু ডু while লুপটার কাজটা একটু আলাদা। যেহেতু একবার রান করে তো সবসময় আর while লুপের মতো তো চালানো সম্ভব না। while লুপ এটা আমার দরকার নেই। এটা আমার স্লাইডেই আছে খুব সুন্দর while লুপ কিভাবে রান করে। এবার আসলে ডু while লুপ, ডু ভিতরে যা আছে তা এটা অন্তত একবার রান করবে। এটার ভিতরে আমি যা রাখবো। কারণ ও কন্ডিশনটা চেক করতেছে কবে? লাস্টে আইসা। আপনি যাই দেন কন্ডিশন মিথ্যা হোক সত্য হোক ও অন্তত একবার রান করবে। আসলে চলেন আমরা এখানে একই জিনিস করি। যে হাই এর মানটাও ওই যে আগের মতো হাই 10 10 বার প্রিন্ট করি। এটাই ওকে এবার হচ্ছে ডু আমরা ভুল করছি। এখানে কন্ডিশন লিখতে হয়। তাহলে আবার প্রিন্টএফ হাই করব। সেই আগের জিনিস আমার করে নিতে হবে যে i এর ভ্যালু একটু আগে ফর লুপে যেরকম ভিতরেই করতে পারি এখানে আমি সেটা করতে পারবো। আমার আগে তুলে দিতে হবে। i এর ভ্যালু আসলে 10 ওকে? এবার আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে সো আসলে 10 দেখবে যে ডু করবে। করার পরপরই ও i এর মানটা আসলে বাড়ায় ফেলবে। 10 দিছে i এর মান আমরা 0 আগেরগুলোর সাথে মিলানোর জন্য i এর মান 0 দিচ্ছে। আগে সব লুপে i এর মান 0 থেকে শিখছি। সো প্লাস 1 আছে while এইবার আমরা একটা জিনিস দেখি আসেন। ফার্স্টে i এর ভ্যালু 0 চলুন আমরা একটু দেখি এটা হাতে কলমে হ্যাঁ। i এর ভ্যালু ফার্স্টে 0 কাজটা আমি শেষ করলাম হাই একবার প্রিন্ট হইলো। এখানে এসে চেক করলো যে 10 কি 0 কি আপনার 10 এর চেয়ে কম? হ্যাঁ। আবার চলে যাবে। চলে যেয়ে আবার হাই প্রিন্ট করলো। এবার i এর ভ্যালু হয়ে গেল 1 আবার হইলো। সো 2 3 4 এভাবে মনে করেন 9 পর্যন্ত গেছে। হ্যাঁ? i এর ভ্যালু মনে করেন এখন 9 ও কাজটা করলো। চেক করলো যে 9 কি 9 আছে আপাতত এখানে। হ্যাঁ? যে 9 কি 10 এর চেয়ে ছোট? 9 10 এর চেয়ে ছোট। আবার যাবে। যাওয়ার পর কি হবে? i এর ভ্যালু এবার হলো কি 10 করে ফেললো। 10 লিখলো। এবারও চেক করবে কি 10 কি 10 এর চেয়ে ছোট না। সো ও এখানে থেমে যাবে। যদিও এটা চলতেছে আগের মতোই কিন্তু এখানে একটা সমস্যা আছে। আগের কোডগুলা যদি আমি সব জায়গায় আপনার i এর ভ্যালুটা প্রিন্ট করতে বলতাম অর্থাৎ এইটা, এখানে যদি আমি আগের কোডগুলাই ফর লুপ আর while লুপে একই সেম কোড এখানে আমি দিতে চাই তাহলে 0 থেকে 9 পর্যন্ত মানগুলো আসছে। তাই না? কিন্তু এখানে একটু অন্য কাহিনী আসবে। এখানে 0 থেকে 1 পর্যন্ত আসবে না। এখানে সম্ভবত 10 ও আসবে।
কারণ এই যে 10 টা কিন্তু বাড়াইছে। আচ্ছা 10 আসবে না কারণ ও চেক করতেছে। আমি যদি এখানে দেই তাইলে 10 টা আসবে। ঠিক আছে? ডু while লুপের তফাৎটা কি? এটা আমার দরকার নেই এটা আপাতত। ডু while লুপটা অন্তত একবার রান করবেই। আমার কোডে যা থাকুক, কন্ডিশনে যা থাকুক অন্তত একবারও চলবে। তো আমার ডু while লুপের কাহিনীও শেষ। এবার আসলে আমরা নামেরিক ফাংশনে যাই। তো আসলে নামেরিক ফাংশন বলে কিছুই না। এটা হচ্ছে আপনার আমরা ম্যাথ যে অপারেশন গুলো আছে সেইগুলা করে যারা ন্যুমেরিক ফাংশন গুলো আছে। তো ন্যুমেরিক ফাংশন গুলোর সময় আমার আছে কি একটা হচ্ছে POW যেটা হচ্ছে আমার পাওয়ার করা। আমরা আজকে ক্লাস নেব ব্রেক আর কন্টিনিউর উপরে। তো ব্রেক আর কন্টিনিউ জানার আগে আমাদের লুপের ব্যাপারে জানতে হবে। লুপ আমরা আগের ক্লাসে শিখছিলাম। তো এখন আমরা আসলে ব্রেক আর কন্টিনিউ নিয়ে জানলেই হয়। তো আমাদের একটা লুপ এখানে আছে যেটা হচ্ছে 0 থেকে শুরু হইতেছে আর 4 এ গিয়ে শেষ হইতেছে। চলেন আমরা এক কাজ করি। লুপে কি নাম্বার আসবে সেটা আমরা একটু প্রিন্টএফ কি করব এখানে পার্সেন্টেজ ডি, কারণ আমরা i এর ভ্যালুটা দেখতে চাই। সো আমরা কমার পর বলে দিব যে আমি i এর ভ্যালু দেখতে চাচ্ছি। তো এখানে একটা জিনিস হবে, কি হবে? আমি আসলে i এর ভ্যালুগুলো প্রিন্ট করতেছি। লুপের ভিতরে i এর ভ্যালু বারবার যেটা পাইতেছি ও বারবার সেটা প্রিন্ট করতেছি। ফার্স্ট আমার i কত 0 থেকে শুরু হলো, দেখলো 0 0 4 এর চেয়ে ছোট, হ্যাঁ সত্য। ও i প্রিন্ট করলো, আবার গেল কোথায় i প্লাস প্লাস। i এর ভ্যালু একবার এলো, তো আমি এখানে কি মান পাবো? এভাবে 0 পাবো ফার্স্টে, এরপর 1 পাবো, এরপর 2 পাবো, এরপর 3 পাবো। 4 যখন i এর ভ্যালু হয়ে যাবে তখন এই কন্ডিশনটা চেক করলে কি 4 is less than 4 এটা কি সত্য? সত্য না। তাহলে কেন হবে? তখন ও লুপটা ব্রেক করে দিবে। এটা আমার লুপের অটোমেটিক প্রসেস যে লুপটা ওর যখন রেঞ্জ শেষ হলো তখন ও নিজেই ব্রেক করে দিবে। এখন কথা হচ্ছে আমরা যদি চাই এই লুপটা নিজেরা ব্রেক করতে, ধরেন কাহিনী আমি একটা কন্ডিশন আছে যেখানে আমি নিজে ব্রেক করতে চাই। ধরেন আমি চাইতেছিলাম কি আমার লুপ 0 থেকে 3 পর্যন্তই চলবে। কিন্তু যদি ও 2 পায় তখন ও লুপটা ব্রেক করে দিবে। এটা আমরা কিভাবে করতে? এটার জন্যই আসলে আমার ব্রেকের কাজ। আমরা আসলে ব্রেকটা করি, ব্রেকের জন্য আমরা জিনিসটা লিখি। তো কি আমার কথাটা কি যে আমি যখন 2 পাবো তখন আমার লুপটা ব্রেক করে দিব। যখন অথবা যদি 2 পাবো। তো যদি বা এই টাইপের জিনিস থাকলে আমরা কি ইউজ করি? if else। আসেন আমার এখানে if else আর লুপ সব একসাথে লাগাইতে হবে। আমি দেখি এই পার্টটা আমরা মুছি। সো কি কথা ছিল কি if i এর মান কত পাইলে আমরা থামাবো জিনিসটা? 2। if i is equal to 2, এই যে এখানে কিন্তু 2 টা সমান সমান চিহ্ন হবে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। একটা সমান সমান চিহ্ন আমাদের প্রোগ্রামিং এর ভাষায় সবসময় অ্যাসাইনিং বুঝায়, অ্যাসাইন করতেছি। একটা জিনিসের ভিতরে একটা ভ্যালু ঢুকাইতেছি। আর 2 টা সমান সমান চিহ্ন সবসময় আমরা যে কম্প্যারিশন এ সব ইউজ করি। তাহলে i is সমান ডাবল সমান 2, এরপর এটা যদি i যদি 2 এর সমান হয় তখন আমরা কি চাবো? আমাদের লুপটা থেমা যাক। থেমা যাওয়ার জন্য কিছুই না, আমরা শুধুমাত্র ছোট একটা ব্রেক স্টেটমেন্ট লিখব। ব্রেক যখন আমরা লিখবো তখন এটা ব্রেক লেখার পর আসলে জিনিসটা কি হইতেছে? আমার if এর ব্র্যাকেট এখানে শেষ হইছে, এইটা এখানে শেষ হলো। ব্রেক লেখার পর যেটা হবে সেটা হচ্ছে আমার ফার্স্টে 0 হইলো। দেখলো 0 4 এর চেয়ে ছোট না? ছোট। চললো। একবার ঢুকলো। এরপর কি? 0 বাইরে হলে কি 1। 1 ও আসলে 4 এর চেয়ে ছোট। চেক করলো এটা যে 1 ও আসলে 2 এর সমান না। স্কিপ করে গেল গা। এটা আর দরকার নেই যেহেতু এটা সমান না। এরপর আবার গেল। i এর ভ্যালু এখন কত হয়ে গেছে? 3। i প্লাস প্লাস হয়। এবার কি দেখছে? সরি 2। যখন 2 হইছে 2 কি 4 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। সো ও লুপের ভিতরে ঢুকবে। ঢুকার পর দেখবে কি i টা এখন 2। i এর মানটা এখন মনে মনে আমরা 2 ধরতে পারি। 2 is equal to 2 এটা তো সত্য হয়ে গেছে। তাহলে আমার স্টেটমেন্ট সত্য হয়ে গেছে। তাহলে কি সাথে সাথে ব্রেক হয়ে যাবে। আমার লুপটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত চলবে। এরপর আর কিছু প্রিন্ট হবে না। এই যে আমার ব্রেকের কাহিনী। এবার আমরা কন্টিনিউর কাহিনীতে যেতে পারি। কন্টিনিউ কাহিনীটা হচ্ছে কোন একটা কন্ডিশন যখন আমরা পাবো তখন আমরা আসলে ওটাকে স্কিপ করে যেতে ব্রেক যেরকম করে লুপটাকে থামায় দেয়। আমি যদি কন্টিনিউর সময় একটা পার্ট থামাবো। আচ্ছা আমরা এটা দেখি। কথা বললে আরেকটু বেশি সুন্দর হবে। লুপ ব্রেক তো গেল, এখন আমরা কন্টিনিউতে যাই। যে কন্টিনিউ জিনিসটা কিরকম হবে? যে কন্টিনিউর জন্য আমাদের আবার একটা লুপ লেখা লাগবে। চলেন একটা লুপ লেখা ফেলি ফর, তো যত থেকে যত খুশি সেটা আমার কোনো ব্যাপার না। i equal to 0, i is less than, আগেরটাই লুপটা লিখলাম আমি i প্লাস প্লাস। এখন আমি চাইতেছি কি একটু আগে কি ছিল 2 এ গিয়ে থেমে গেছিল আমার লুপটাই বড়। এখন আমি কি চাবো যে 2 টাও স্কিপ করে বাকি লুপ চালাবো। অর্থাৎ আমার আউটপুট যদি একটু আগে এরকম আসতো যে 0 1 2 3 এই পর্যন্ত আসতো, আমি এখন চাবো যে 0 আসবে 1 আসবে 2 আসবে না। 2 আমার দরকার নাই। 2 বাদ দিয়ে সবাই পড়বে। এটা একটু ইয়ে করে লিখি আমি যে 2 টাকে আমি বাদ দিয়ে দিতে চাই। 2 আসবে না। এটার জন্য আমার স্কিপ, অর্থাৎ আমি একটা স্কিপ করে যাবো। তো সেটা আমি কিভাবে করতে পারবো? কন্টিনিউতে। সেটার জন্য আমি কি করি? if else আবার ইউজ করতে হবে। আমার আসলে ব্রেক বা ইয়ে ইউজ করার সময় প্রায় if else ইউজ করা লাগে। i
ইজ ইকুয়াল টু 2, যদি 2 এর সমান পায় ও তখন লুপের এই টার্নটা স্কিপ করে দেবে। ওই টার্ন আর কিছু করবে না। আমরা কি লিখি যে কন্টিনিউ। এবার কি হবে, লুপটা 0 থেকে চলা শুরু করবে, আর যখন 1 এ যাবে গেল। 2 এ যাওয়ার পরও চেক করে দেখবে কি যে এই কন্ডিশনটা সত্য হইছে, তখন ওই ইফ এলস এর ভিতরে যাবে। ভিতরে গিয়ে দেখবে যে কন্টিনিউ, অর্থাৎ এই টার্নটা আমি স্কিপ করতেছি। তো স্কিপ করার পর আবার পরবর্তী টার্নটা ঠিকঠাক চলা শুরু করবে। তো এই হচ্ছে আমার ব্রেক আর কন্টিনিউ কাহিনী গেল। এবার আমরা আসলে শুরু করি লুপ, সরি, এবার আমরা শুরু করব অ্যারে। আমরা 2 টাইপের ডেটা টাইপ করছিলাম, একটা ছিল প্রিমিটিভ, একটা ছিল আরএনডি। নতুন এখানে আমাদের আসছে একটা কি, অ্যারেস ফল আন্ডার অ্যাগ্রিগেট ফাংশন ডেটা টাইপ। অ্যাগ্রিগেট ডেটা টাইপ কি, যেটা আসলে একাধিক ডেটা থাকে। আরেকটু শুরুতে বলি, একটু আগে যখন আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভিতরে কতগুলো ভ্যালু ঢুকাইতেছিলাম, একটার বেশি কি আমরা একবারে ঢুকাইনি। কিন্তু এখন আমরা এরকম একটা ডেটা টাইপ, যেটাকে আমরা বলি অ্যারে, এটার ভিতরে আমি ভ্যারিয়েবল একটাই, কিন্তু ওর ভিতরে আমি অনেক ডেটা রাখতে পারবো একসাথে। চলেন দেখি, এই যে বলাই আছে অ্যাগ্রিগেট মানে মোর দেন ওয়ান, এর ইজ আ কালেকশন অফ ডেটা দ্যাট বিলংস টু সেম। আমরা আসলে সবই দেখবো, চলেন আসলে দেখি যে এর জিনিসটা কি। আমরা একটু আকার ঝুঁকা করি। একটু আগে কি করতেছিলাম, আমরা ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু ঢুকাইতেছিলাম, তাই না? চলেন দেখি। and x ওর ভিতরে কিন্তু আমি দুইটা ভ্যালু কখনোই ঢুকাইতে পারবো না, কারণ আমি ওর ভিতরে দুইটা ভ্যালু ঢুকাইতে চাই, এটা আসলে ফেল করবে। আমি 1,2 এখানে ধরেন লেখা দিলাম, ও নিতে পারবে না, এটা একদম সিনট্যাক্স এরর দেখা হবে, এটা সম্ভবই না। এটার জন্য আমার কি অ্যারে ইউজ করা লাগবে। অ্যারে আমরা কিভাবে ইউজ করবো, অ্যারে ইউজ করার আমার যেটা দেখি যে আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে বানাইতে চাই। অ্যারে কি আসলে ভ্যারিয়েবলে কিন্তু অনেকগুলো ভ্যালু রাখতে পারি। একই জিনিস ধরেন আমি ওয়াই নামের একটা অ্যারে বানাইতে চাই, ওয়াই না, আমরা আরো রিলেটেবল নাম দিই, ধরেন এ আর আর, নাম আপনার যা খুশি, আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি যাতে আপনাদের মনে থাকে। এরপর একটা এরকম ব্র্যাকেট হবে দুই সাইডে। এরপর আমরা বলে দিব ওর ভিতরে কি কি জিনিস রাখবে। কারণ আমি একটা অ্যারে বানাইছি যেটার ভিতরে আমি মৌলিক সংখ্যা রাখতে চাই। তো মৌলিক সংখ্যা আমরা শুরু করি, 2, 3, 5, 7, এই পর্যন্তই থাক, আর দরকার নেই। এইবার কি হলো, আমি একটা ভেরিয়েবল এ আর আর, এই ভেরিয়েবলের ভিতরে আমি কতগুলো রাখতে পারতেছি, আপনি আর বেশিও রাখতে পারেন, কমে রাখতে পারেন, আপনার যাবো। এর ব্যাপারটা আরেকটু আমরা যদি দেখি যে এখানে কিন্তু বলে দিচ্ছি যে ও ইন্টিজার টাইপের অ্যারে, অর্থাৎ ওর ভিতরে আমি যদি অন্য কোনো ভ্যালু ঢুকাইতে চাই, অর্থাৎ ধরেন যে ফ্লোট, একটা দশমিক, ও তখন ভ্যালুটা নিলে এরর দেখাবে, কারণ ও ইন্টিজার টাইপ ডেটা, ও শুধুমাত্র ইন্টিজার টাইপ ডেটা টাইপই নিজের ভিতরে ঢুকাইতে পারবে। আমরা যদি ফ্লোট টাইপের ডেটা ঢুকাইতে চাই তখন আমার ফ্লোট ইউজ করা লাগবে, অথবা ক্যারেক্টার টাইপের ঢুকাইতে চাইলে তখন আমার ক্যারেক্টার ইউজ করা লাগবে। তাহলে এখন আসলে একটা জিনিস দেখি যে অ্যারেতে তো আমি এলিমেন্ট রাখলাম, এখন আমি ধরে না অ্যারের একটা এলিমেন্ট প্রিন্ট করব। প্রিন্ট করার আগে আমার একটা জানা জিনিস যে অ্যারেতে অর্ডার কিভাবে মেইনটেইন করা হয়। এই যে প্রথম যে এলিমেন্টটা আছে 1 নম্বরে, ওর ইনডেক্স কত, ও কত নাম্বার এলিমেন্ট অ্যারেতে। আমরা সাধারণত 1 থেকে শুরু করি, কিন্তু অ্যারেতে সবসময় 0 থেকে শুরু হবে। প্রথমটা হচ্ছে 0 নম্বর এলিমেন্ট, এর পরেরটা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, এর পরেরটা হচ্ছে 2 নম্বর এলিমেন্ট, এর পরেরটা হচ্ছে 3 নম্বর এলিমেন্ট। তো আমাদের কি বুঝলাম, অ্যারের ইনডেক্সিং অথবা কত নম্বর এলিমেন্ট, ওইটা সবসময় 0 থেকে শুরু হবে। এখন 0 থেকে শুরু হলো, এই অ্যারেটার সাইজ কত, অ্যারেতে আছে 4টা এলিমেন্ট, তাহলে আমরা সাইজ কি বলবো, ওর সাইজ অ্যাকচুয়ালি 4। আসলে আমরা কি বুঝলাম যে একটা এর অ্যারে যেটার মধ্যে 4টা এলিমেন্ট আছে, সেটা সাইজ 3 এ গিয়ে শেষ হয়ে যায়, 0, 1, 2, 3, আর ওর সাইজ হয় 4। এই কনফিউশনটা যেন না হয় যে সবসময় সাইজ যা হবে অ্যারের মেম্বার সংখ্যা তার চেয়ে কম পর্যন্ত থাকবে, এর বেশি না। অর্থাৎ আমার অ্যারের সাইজ যদি হয় 10, আমার মেম্বার হবে 0 থেকে 9 পর্যন্ত, এই বিষয়টা একটু পর্যন্ত আমরা বুঝতে পারলে চলেন। এখন আমরা দেখি যে আমরা এলিমেন্টের অ্যাক্সেস করবো কেমনে। হ্যাঁ, তো একটু আগে আমরা যখন প্রিন্ট এফে দেখতাম যে অ্যারেতে আমরা কি ধরেন আমার কাছে একটা ইন্টিজার আছে, হ্যাঁ, আমরা অ্যারেটা একটু দেখি। ধরেন আমার কাছে একটা ইন্টিজার আছে, মনে করেন যা লিখতেছি সব মেইন ফাংশনের ভিতরে আপনার ধরে নিবেন, তাইলেই হবে। এটা লিখতেছি 6, আর আমি একটা অ্যারে বানাইলাম যেটার ভ্যালু মিলে int আর ধরেন এটার মধ্যে আমি কি যা খুশি 1 লিখলাম, 3 লিখলাম, 5 লিখলাম, আমার মন মতো আমি বসায় ফেললাম আমাদের বুঝতে পারি। এটা আমার মনে করেন কোডে আছে। এখন আমি যখন x এর ভ্যালু প্রিন্ট করতাম তখন আমি কি করতাম, যে printf
পার্সেন্টেজ ডি স্পেসিফায়ার ইউজ করলাম ইন্টিজারের জন্য, আর কার ভ্যালু প্রিন্ট করবো এক্স। এখন এর ভ্যালুগুলো আমি প্রিন্ট করবো কেমনে? এর ভ্যালু আসলে আমার সবগুলো যদি প্রিন্ট করতে চাই আমার ফর লুপ লাগবে। এখন আমরা একটা করে দেখি। ধরেন আমি এর সব একসাথে আসলে প্রিন্ট করতে পারবো না। আপনি ভাবতে পারেন যে আমি এখানে প্রিন্টএফ এরর লিখে দিই। হ্যাঁ, ধরেন আপনি যেটা ভাবতেছেন স্বাভাবিকভাবে হইতে পারে যে জিনিসটা স্বাভাবিক ব্রেন আমাদের কি বলে যে এখানে পার্সেন্টেজ ডি দিব, এরপর এক্স না, তো আমার এর নাম হচ্ছে এ আর আর দিব। তাহলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? স্বাভাবিকভাবে তো আমাদের এটাই মনে হয় যে এভাবেই হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হবে না। এর থেকে একটা ভ্যালু না, অনেকগুলো। আপনি যখন এভাবে বলছেন তখন ও আসলে কোন ভ্যালুটারে ঢুকবে ও কিন্তু জানে না। এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমরা এর ইন্ডেক্সিং ইউজ করি, যেটা হচ্ছে ওকে আমরা লিখবো এর 0 নম্বর এলিমেন্ট, অর্থাৎ আমাদের যে এই অ্যারেটা আছে ওর 0 নম্বর এলিমেন্ট আমরা এইভাবে লিখি। 0 নম্বর এলিমেন্ট আমরা লিখবো সবসময় 0 নম্বর এলিমেন্ট আমরা দেখতে পারি হবে 2। এভাবে যদি আমরা লিখি তখন আসলে ওটা পাবো 2। আবার এর 1 নম্বর এলিমেন্টটা এভাবে ব্র্যাকেটের ভিতরে লেখা 1 নম্বর এলিমেন্টটা আসলে কি ছিল আমাদের এখানে 3। এইভাবে আসলে আমার এর এলিমেন্ট গুলো বের করা হয়। ধরেন আমি এখন একটা প্রোগ্রাম লিখবো যেটা হচ্ছে এর 1 নম্বর এলিমেন্টের সাথে আমি 3 যোগ করবো। আমার এটা কি ছিল? এটা ছিল আমার কি গেল? এই তো এই ছিল আমার এটা। মনে করেন এগুলো আপাতত আমার দরকার নেই। এটা ভুল জিনিস, এটাকে আমি ডিলিট করে দিই। বাট এটাকে আমি ডিলিট করে দিই। কথা হচ্ছে আমি এখন চাচ্ছি যে ধরেন এক্স এর সাথে এর 1 নম্বর এলিমেন্ট আমি যোগ করবো। 1 নম্বর এলিমেন্ট আসলে কি 3। ধরেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাডিং ফার্স্ট এলিমেন্ট অফ অ্যারে উইথ কার সাথে? এক্স এর সাথে। ব্র্যাকেট আসলে দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু ব্র্যাকেট ইউজ। এই কাজটা আসলে আমি কি করবো? এক্স রে তো আমি বইলা দিছি, তাই না? এক্স কি? তার নতুন একটা ভেরিয়েবল নেই, আইএনটি ওয়াই। কি করব? ফার্স্ট কাজ কি? অ্যারে ফার্স্ট এলিমেন্ট কি করব? এ আর আর ওর ফার্স্ট এলিমেন্ট আসলে কোনটা? এটারে আমরা 0 এলিমেন্ট বলতে পারি। এটা হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট, ও হচ্ছে 1 এলিমেন্ট, ও হচ্ছে 2 এলিমেন্ট। তো ফার্স্ট এলিমেন্ট আমরা 3 বলতে পারি। ইনডেক্স যেহেতু আমরা 0 থেকে শুরু। তো কি হবে? ফার্স্ট এলিমেন্ট অ্যারে 1 প্লাস, আমরা কিন্তু ফার্স্ট এলিমেন্ট বলছি। 0 নাম্বার এলিমেন্ট বললে আমরা 1 রে সিলেক্ট করতাম। কিন্তু এখন কি বলছি? ফার্স্ট এলিমেন্ট। আর আর 1 প্লাস এক্স। এখন যদি আমি প্রিন্টএফ এ ওয়াই ভ্যালু দেই তাহলে আমার অ্যারের এই কাজটা হয়ে গেছে। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি। এবার আমি পার্সেন্টেজ ডি দিয়ে কার ভ্যালু লিখবো? ওয়াই এর ভ্যালু, কারণ ওর ভিতরে আমি যোগ করে ঢুকাইছি, অ্যাসাইন করছি। সো আমি লিখে ফেলি। তাছাড়া আমরা বুঝতেছি এখন যে অ্যারে আমরা একটা আলাদা এলিমেন্ট হিসেবে ট্রিট করতে পারি না, ওর প্রত্যেকটা এলিমেন্ট আমার আলাদা হিসেবে ট্রিট করা লাগে। তো আসেন আমরা আমাদের পেজে ফেরত যাই। অ্যারে স্যার কালেকশন অফ হোমোজেনাস ডেটা। এই যে হোমোজেনাস ব্যাপারটা কি ছিল? ওই যে বললাম যে ইন্টিজারের ভিতরে আপনি আসলে ফ্লোট ইউজ করতে পারবেন, অথবা ইন্টিজারের ভিতরে আপনারা ক্যারেক্টার ইউজ করতে পারবেন। হোমোজেনাস সবার মিল থাকতে হবে। অ্যারে এমএস ক্যান বি অ্যাক্সেসড বাই ইটস পজিশন ইন অ্যারে কল্ড ইনডেক্স। ওই যে আমরা ইনডেক্সটা ইউজ করলাম, সেটাই, দ্যাটস ইট। এটা ছাড়া আর কিছু নাই। আমরা তখন যা বুঝেছি। এবার এইগুলো দেখি। এগুলো আমরা আসলে বলা হয়ে গেছে যে অ্যারে ইনডেক্স স্টার্ট করতে হয় 0 দিয়ে। The last index in an array is num minus 1, where num is number of elements in array. ওই যে আমরা যেটা বললাম যে লাস্ট ইনডেক্স ইন অ্যান অ্যারে হচ্ছে সবসময় ওর সাইজের চেয়ে 1 কম হবে। এটা হইতেই হবে। আর array of 0 is the first element, whereas a O is the fifth element. এটা আমরা একটু আগে বলছি। We can also have arrays with more than one dimension আর float। আচ্ছা, আমরা এখন একটা জিনিস এখানে বলা আছে 2 dimensional array। এটা নিয়ে আমরা একটু পরে যাই। আপাতত আমরা array নিয়ে যেখানে ছিলাম। এখন আমরা একটা কাজ করি। টিপ নেই। তো array আমরা আবার একটা লিখি।
আর এটা লেখার আগে আরো একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে নাম দেওয়া যাক এ আর আরই। এবার হচ্ছে আমি আর এর ভিতরে কিছু এলিমেন্ট রেখে এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমরা প্রিন্ট করব। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? ফর লুপ ইউজ করা লাগবে। অ্যারে মানেই আসলে আমার অ্যারে সবগুলো এলিমেন্ট আমি যুক্ত হই, তাহলে আমার একটা করে ফর লুপ ইউজ করতে হবে। আসলে তো তাই না? মানে কি 0 তে ঢোকা লাগতেছে, 1 এ ঢোকা লাগতেছে, 2 এ ঢোকা লাগতেছে। অর্থাৎ i এর ভ্যালু আমার 0 থেকে শুরু হবে, এরপর 1 এ যাবে, এরপর 2 তে। সেটা আমি করতে পারবো শুধুমাত্র লুপের মাধ্যমে। আলাদা, আলাদা করে করলে আমার একবার 0 দিয়া অ্যাক্সেস পেতে হবে, একবার 1 দিয়ে অ্যাক্সেস পেতে হবে, একবার 2 দিয়ে অ্যাক্সেস পেতে হবে। আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে মিলায় ফেলছি। এটা আপনারা কনফিউজ যাতে না হন, আমি ভ্যালুগুলো একটু বদলাই দেই। ভ্যালু দিলাম ধরেন 7, 5, 11। তাহলে আর কনফিউশন এবার কি? একটা, একটা করে ঢুকতে হবে। তো আমি এমনি হইলে কি হইতো? আমি প্রিন্টএফ ১ম এ লিখতাম একটা, এরপর লিখতাম যে অ্যারের 0 নাম্বার এলিমেন্টে ঢুকছে। এরপর আবার প্রিন্টএফ লিখতাম, এরপর আবার দেখতাম যে 1 নাম্বার এলিমেন্টে প্রিন্ট করব। এরপর আবার প্রিন্টএফ লিখে 2 নাম্বার এলিমেন্ট প্রিন্ট করলাম। কিন্তু এখন কি করব? এখন যেটা হচ্ছে আমি ফর লুপের মাধ্যমে সব কাজ আমি একসাথে করব। চলেন দেখি কিভাবে। ভাই একটা ব্রেক দেন তো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে অ্যারের সবগুলা ভ্যালু যোগ করার চেষ্টা করব। সবগুলা ভ্যালু যোগ না, সবগুলা ভ্যালু প্রিন্ট করি। এরপর আমি দেখি। তো অ্যারের কাহিনী হচ্ছে অ্যারের তো আমি কি করব? আমি একটা অ্যারে আমি ডিক্লেয়ার করি আগে int arr, যেটার মধ্যে মনে করেন কিছু ভ্যালু ঢুকায় রাখলাম ৩, ৭, ১১। দেন আমি এখন কি করব? জাস্ট অ্যারের থ্রুতে ইটারেট করব। আর কিছু না, সবগুলো ভ্যালু আমি প্রিন্ট করব। তো আমার সবগুলো ভ্যালু আমি একটা প্রিন্ট করতে হলে কি হবে? আমার একটা 0 নাম্বার ইনডেক্সে লিখতে হবে। এরপর কি? সেকেন্ড ভ্যালুটার জন্য আবার ১ নাম্বার ইনডেক্স। এরপর কি? থার্ড ভ্যালুর জন্য আবার সেকেন্ড ইনডেক্স। তো আমি এই কাজটা না করে আমি সবগুলো একসাথে করতে পারবো কি? লুপের মাধ্যমে। চলেন লুপ দিয়ে শুরু করে দিই। ফর int, আমার তো শুরু হতো i এর মান সবসময় যে 0 নাম্বার এলিমেন্টস, আমি 0 থেকে শুরু করি। I is less than, অ্যারের সাইজ কত? অ্যারের সাইজটা এখানে ৩ না? তাহলে আমার এটা সবসময় ৩ পর্যন্ত চললেই হবে। অ্যারের সাইজ ৩ হলে এলিমেন্ট কত পর্যন্ত তো আছে? ২ পর্যন্ত। তো আমরা হয় এখানে ৩ লিখবো, অথবা এখানে লেস দেন আর ইকুয়াল টু 2 লিখবো। ২ টাই চলবে। ২ টাই আসলে 0, 1, 2 এ পর্যন্ত চলতেছে। সালা ২ টাই হবে। আর কি হবে? i++। আসলে এক, এক করে বাড়াবো কারণ আমি প্রত্যেকটা এলিমেন্ট চাই। ফার্স্টে 0, এরপর 1, এরপর 2 এক করে বাড়তেছে। কি করবো? খালি প্রিন্টই তো করবো, তাই না? আর কিছু না। প্রিন্টএফ হচ্ছে যেহেতু ইন্টিজার অ্যারে, তাহলে %d লিখলাম। আর একটা বাড়তি লাইনের জন্য স্ল্যাশ n দিয়ে দিলাম। এবার কি? কার ভ্যালু লিখবো? অ্যারে। কেমনে অ্যাক্সেস করতাম মনে আছে? এই যে এইভাবে arr i, দ্যাটস ইট। এবার আমি যখন লুপটা রান করব, আমি অ্যারের সবগুলা ভ্যালু এক, একটা করে ভ্যালু পরের লাইনে কি পাবো? 3, এরপর পাবো 7, এরপর পাবো 11। তাইলে এই কাজটা আমার গেল। এবার আমি দেখি যে অ্যারের ভ্যালুগুলো যদি আমি আসলে এভাবে প্রিন্ট সব স্ক্যান করেও নিতে চাইতাম, অর্থাৎ আমি সবগুলো ভ্যালু ইউজারের থেকে ইনপুট নিব। ইউজার আমার অ্যারের ভ্যালুগুলো ইনপুট দিবে। সেটার জন্য কি করা লাগতো? আসেন অ্যারের একটা জিনিস তো আমরা দেখছি মাত্র। অ্যারে ডিক্লেয়ার কিভাবে করে সেটা আমরা দেখছিলাম। এই যে এইখানে এটা দেখছি। আমাদের কি মনে আছে ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সময় ভ্যারিয়েবল ডিক্লেয়ার একটা জায়গায় আমি করছিলাম কি? যে ভ্যারিয়েবলের নাম ওই জায়গায় ডিক্লেয়ার করছিলাম, ভ্যালু ওই জায়গায় ডিক্লেয়ার করছিলাম। আরেকটা জায়গায় কি করছি? ভ্যারিয়েবলের নাম এক জায়গায় ডিক্লেয়ার করছি, কিন্তু ভ্যালুগুলো আরেক জায়গায় ডিক্লেয়ার করছি। অ্যারের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো। কিভাবে? চলেন দেখি। এটারে আমরা কাজ করি। আ আচ্ছা, ১ম এ আমি ২ টাই লিখি। ধরেন একটা কি করছি? int arr লিখছিলাম কি? ধরেন ভ্যালু আমি কয়েকটা লিখে দিই। 2, 7, 5। এইটা ওই যে মনে আছে আমার ১ম নিয়মের মতো। আমি এখানেই অ্যারের নাম লিখছি, এখানেই আসলে ও টাইপ দিছে, এখানেই ওর ভ্যালু গুলো দিছে। এটা হলো আমার ১ নাম্বার। আমার ইচ্ছা করলো যে আমি একবার ডিক্লেয়ার করব, মানে নামটা লিখবো, ডিক্লেয়ার করব। পরে আমার যখন ইচ্ছা হয় তখন আমি ভ্যালু গুলো ঢুকাবো। তো এটা আমি কেমনে করব? এটাই আমার সেটিং সিস্টেম, সেটা হচ্ছে এই যে
আমি ফার্স্টে ওর নামটা ডিক্লেয়ার করে রেখে দেবো সেই ভেরিয়েবলের মতো সিস্টেম, আর কিছু না। ARR, বাট কাহিনী হচ্ছে এবার আমার বইলা দিতে হবে ওর সাইজটা কত ইনিশিয়ালাইজের সময়। এটা আমার জানা থাকা লাগবে। এটা আমরা আসলে ডাইনামিক করতে পারবো না আপাতত। সাইজটা আমি কত দিলাম? 3। ওর সাইজ কি? এলিমেন্ট আছে 3টা, সো ওর সাইজ 3। এরপর আমি যখন করে আবার ওর ভিতরে আমি কিছু ঢুকাইতে যাব, তখন শুধু এইটুকু লিখে দিলে হবে। যেই যত নাম্বার এলিমেন্টে ঢুকাইতে চাই, ধরেন ARR 0 নম্বর এলিমেন্টে আমি কি ঢুকাবো? 12 to 2। এখন কিন্তু ইংরেজি আর লেখা লাগে না, কারণ আমরা এবার বলে দিচ্ছি। আর 1 নম্বর এলিমেন্টে আমরা কি রাখতে চাই? 1 নম্বর এলিমেন্টে আমরা রাখতে চাই 7। আর 2 নম্বর এলিমেন্টে 2 নম্বর এলিমেন্টে আমরা রাখতে চাই 5। ওকে, একই কাজ। এখন তো আমি ভ্যারিয়েবলের মাধ্যমে করলাম। আমি যদি এটা scanf এর মাধ্যমে করতে যেতাম, কি করতাম কাজটা? তাহলে তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে, চলেন আমরা এরকম একটা কোড লিখে ফেলি। আমার সেকেন্ড রুলটা এভাবে ক্লিয়ার। এটা হচ্ছে একটা সিস্টেম, আর এটা হলো আরেকটা সিস্টেম। এই দুইটা আমার জানা রাখতে হবে। এখন আমি যখন scanf এ নেব, কি করব? ফার্স্ট আমি অ্যারেটা ডিক্লেয়ার করে দেব। ডিক্লেয়ার করার পর কি করব? ডিক্লেয়ার করার পর আমি পরে ফর লুপের ভিতরে গিয়ে ভ্যালুগুলো একটা করে ঢুকাবো। চলেন দেখি ইউরি কাজটা। এটা আমি লিখছিলাম কোথায়? এইমাত্র এই যে এটা। এটার পরে আমি চাই এটা এভাবে অ্যারের এলিমেন্ট প্রিন্ট হলো। আবার একটা লিখি ফর, আমি কি করব? আগে ডিক্লেয়ার করে দেব int ARR। এরা কি হইতো? আমার এবার বলে দেওয়া লাগবে যে ওর সাইজ কত, 3। আমি ওকে ডিক্লেয়ার করে চলে গেলাম। ওর ভিতরে কিন্তু ভ্যালু ঢুকাই। এটা আমি scanf এর মাধ্যমে পরে করব। তাহলে এবার ফর int আমার এর সাইজ যেহেতু 3, আমার কি চলবে? 0 1 2 i এর ভ্যালু আমার এই তিনটা হইলে হবে। তো 0 থেকে শুরু হলে কত হবে? আমি এখানে দুটো জিনিস লিখতে পারবো। হয় লিখবো i is less than 3, এটা একটা লেখা যাবে, অথবা আমি লিখবো কি? অথবা আমি লিখবো i is less than, দুটাই ইচ্ছা আমার, যেটা খুশি আপনার। তাহলে আমি এরপর কি এক এক করে বাড়বে i প্লাস প্লাস। স্ক্যানের ফাংশন আমার লাগবে যখন আমি স্ক্যান করতেছি। স্ক্যানএফ কি করবো? তাহলে স্ক্যানএফ এর ভিতরে আমার সেই পার্সেন্টেজ দিয়ে আগের মতো লেখা লাগবে। প্রত্যেকটা ভ্যালু যদি একবার একবার করে নিতেছি, এবার আমি বলে দেবো কি? ARRI। ARR কি? প্রথমে 0 নাম্বার ভ্যালু ঢুকবে, এরপর 1 নাম্বার ভ্যালু ঢুকবে, এরপর 2 নাম্বার ভ্যালু ঢুকবে। সো আমি এখানে শুধু i লিখে দিতে হয়, কারণ আলটিমেটলি i এর ভ্যালু এক সময় 0 হবে, এক সময় 1 হবে, এক সময় 2 হবে। এতে আমি যেটা পারবো যে আমার ইউজার প্রম্পট হবে বারবার যে প্রথমে একটা ভ্যালু দেওয়ার পর এন্টার দেওয়ার পর আবার ভ্যালু দিতে পারবে, এরপর আবার দিতে পারবে। 3টা জায়গায় এভাবেই হয়ে যাবে। তো এরপর আমরা আসেন আরেকটা জিনিসে আসবো, যে অ্যারে যেভাবে লিখছি, এবার আসি আমরা 2 ডাইমেনশনাল অ্যারে অথবা মাল্টি ডিমেনশনাল অ্যারেতে আমরা একটা মাল্টি ডিমেনশনাল। এতক্ষণ কি ছিল? একটা অ্যারে ছিল। অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালু ছিল। কাহিনীটা যদি এরকম হইতো যে একটা অ্যারের ভিতরে এখন তো আমার ভ্যালু ছিল, ওই একটা অ্যারের ভিতরে আমি আরো কিছু ভ্যালু আরেকটা অ্যারে রাখতাম, জিনিসটা কিরকম হয়? এই যে এখন আমি কি করছি, ধরেন যে আমার একটা ইন্টিজার অ্যারে ছিল, যে ওর নাম দিলাম a। ওর ভিতরে আমি কি করছিলাম, যে ওর ভিতরে আমি প্রত্যেকটা জায়গায় ধরেন এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এই 3 জায়গায় আমি কিছু ভ্যালু রেখে দিয়েছিলাম, তাই না? ইভেন কি ছিল? এতক্ষণ ভ্যালু ছিল, একটা ভ্যালু। এখন যদি এমন জিনিসটা হইতো যে এইখানেও একটা অ্যারে, এখানেও একটা অ্যারে, এখানেও একটা অ্যারে, জিনিসটা আমি আপনাদের আইকা দেখাই কিরকম হইতে পারে। এটা হচ্ছে আহ 3,4, এরপর আমরা লিখি যে 8,6। এখন কি এই যে আমরা কি দেখতে পারি না, এইটা অ্যাকচুয়ালি একটা অ্যারে, এটা অ্যাকচুয়ালি অ্যারে, এটা অ্যাকচুয়ালি এই পুরোটা তো একটা অ্যারে। ওর ভিতরে আবার কি আছে? মেম্বার নাই, কিন্তু ওর প্রত্যেকটা মেম্বারের জায়গায় আরেকটা করে ডিফারেন্ট অ্যারে আছে। এটা আমরা বলি মাল্টি ডিমেনশনাল অ্যারে। এটা হচ্ছে 2 ডিমেনশনাল অ্যারে, কারণ অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আছে। এখন যদি 3 4 5 এই জায়গায় আমি আরো অ্যারে ঢুকাই দিতাম, এখানে মনে করো আরেক আছে, সেটা হয়ে যেত 3 ডিমেনশনাল অ্যারে। অন্তত আমাদের আসলে 2 ডিমেনশনাল অ্যারের মধ্যেই থাকলে হবে, এর বেশি আমাদের যাওয়া দরকার নেই। যেগুলো আমি অ্যাক্সেস করবো কিভাবে? ও আমি একটা জিনিস ভুল করছি। সেটা হচ্ছে যখন 2 ডিমেনশনাল লিখবো বা মাল্টি ডিমেনশনাল লিখবো, আমি তো 2 ডিমেনশনাল করতেছি, তখন আমার এখানে দুইটা হবে। এই যে ব্র্যাকেট যেটা লিখছি তখন এটা একটা হবে না, তখন এটা হবে দুইটা। ওকে, তাহলে আমার মাল্টি ডিমেনশন হয়ে গেল। এখন যদি থার্ড ডিমেনশন হইতো অর্থাৎ 3টা ডিমেনশন হইতো, তখন কি করতাম? আমি ব্র্যাকেট এখানে 3টা দিতাম, আর কিছু না। একই জিনিস আমরা ওই যে একটু আগে যে ডিক্লেয়ারের সময় কি করছিলাম, যে আগে এক জায়গায় সাইজ বলে দিছি, পরে গিয়ে আমি ভ্যালু ঢুকাইছি, এটাও এখানে করতে পারবো।
এটা আসলে করা যাবে। ওই যে আমি ডিক্লেয়ার করে দিব তখন কি করব? দেখাই দিই। তখন আমি যেটা করব সেটা হচ্ছে আ মনে করেন আগে ডিক্লেয়ার করে গেলাম। ডিক্লেয়ার করার সময় কি হয়েছিল? আমার সবসময় সাইজ দিয়ে যাওয়া লাগছে। আমার এই অ্যারেটা আসলে কি? মনে করেন এটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা ভিতরে ২ টা করে এলিমেন্ট আছে আর বাইরে কয়টা করে আছে? ১, ২, ৩। সো একদম বাইরের এলিমেন্ট আছে ৩ আর ভিতরের এলিমেন্ট ২। এই হচ্ছে আমি অ্যারে ডিক্লেয়ার করে চলে গেছি। এরপর আমি যা খুশি করতে পারবো এই অ্যারে নিয়া। ওই অপারেশন আর সবসময় ডাবল ডাবল এর উপরে অপারেশন আরকি 2 ডিমেনশনাল এর উপরে অপারেশন চালাইতে হলে আমার আ নেস্টেড ফর লুপ ইউজ করা লাগবে। এটা আমরা পরে দেখব, সমস্যা নেই কিভাবে। আপাতত শর্ট ক্লাসে এটা দেখানোর সময় নেই। তো অ্যারে আমার কাহিনী গেল। এরপর আর আসলে অ্যারের পর আমরা অ্যারের আরেকটা জিনিস যেটা দেখতে পারি সেটা হচ্ছে অ্যারের সাইজ কিভাবে হিসাব করতে হয়। এটা দেখার পরই আমরা সাইজ অফ অ্যারে। আমরা এতক্ষণ কি করছি? একটা সমস্যায় পড়েছি। সেটা হচ্ছে অ্যারের সাইজ গুলো আমরা নিজেরা লিখা দিছি। যখন আমরা লুপ করতেছিলাম, লুপ দিয়ে অ্যারে চালাচ্ছিলাম, এই যে এখানে যেরকম ধরেন, আমরা কি করছি সাইজ গুলো নিজে থেকে লিখে দিছি 2, যেটা আসলে অনেকটা আমরা জানি সবসময় 0 থেকেই শুরু হবে। কিন্তু সব অ্যারের বেলায় কি 2 সত্য? কি 2 থেকে শেষ হবে? হবে না কিন্তু। না, এটা যদি আরো বড় হয় 10 এ গিয়ে শেষ হইতে পারে। আরো বড় হলে অন্য জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে। তো এই সাইজটাকে আমরা ডায়নামিক করতে পারি। কিভাবে? অ্যারের সাইজটা যদি আমি আরেকভাবে হিসাব করি, সেটা কি করতে পারবো? ধরেন আমার একটা অ্যারে আছে int arr, তাহলে আমরা সে তাহলে আমরা জিনিসটা করি যে আমরা একটা অ্যারে লিখি, হ্যাঁ? যেটা হচ্ছে সাইজ 2,8,7। তো ওর সাইজ আমরা এখন একটা ভেরিয়েবলের ভিতরে হিসাব করে রাখবো। এতক্ষণ কি করতাম যে আমরা নিজেরা লিখে দিতাম প্রোগ্রামের ভিতরে। এখন আর এরকম হবে না। এখন আমি সাইজটা নিজে থেকে হিসাব করে নিব। তো সেটার জন্য আমি কি করতে পারি? আসেন দেখি। সহজ একটা জিনিস আমার ফলো করতে হবে। int সাইজ, ধরেন আমি ভেরিয়েবলটা নিব সাইজ, যার মাধ্যমে আমি ওর সাইজটা রাখবো। ওর ভিতরে কি করব? ২ টা জিনিস করব। সাইজ অফ সাইজ অফ ARR ডিভাইডেড বাই সাইজ অফ ARR 0। এইটা আসলে কিভাবে হইলো জিনিসটা? যদি আমরা আসলে দেখি যে পুরা অ্যারের মনে করেন আমার মেমোরিতে আ এটা বুঝাইতে গেলে দেখেন পুরা অ্যারেটা আমার মেমোরিতে 32 বাইট, হ্যাঁ? ওর যেকোনো একটা এলিমেন্ট অর্থাৎ 0 নাম্বার এলিমেন্ট আমরা নিছি। কারণ সব অ্যারে তো নরমালি 0 নাম্বার এলিমেন্ট থাকেই। 0 নাম্বার এলিমেন্টের সাইজ কত হবে? ধরে নিলাম ৪। ৪ এ ৩২ দিয়ে ভাগ দিলাম। তাইলেই তো আমি পেয়ে যাই কোথায় কয়টা এলিমেন্ট আছে, তাই না? এইটা আমি আরো রিয়ালিস্টিক ভাবে যাই। ধরেন এখানে আমার আছে এটাকে আমি মুছি। কারণ আমার এই পুরা অ্যারেটার সাইজ হচ্ছে ১২। এই যে এটা দিয়ে আমি ১২ পাইছি সাইজ এর। আর ওই পার্টটা দিয়ে আমি পাইছি যে যেকোনো একটা এলিমেন্টের মান কত। মানে মেমোরিতে কত জায়গা নিছে। সেটার মান আমরা কত করলাম ৪। তাইলে কি আমি পেয়ে যাই না আসলে এলিমেন্ট কয়টা আছে। এভাবেই আমার অ্যারে সাইজ এলিমেন্টটা কাজ করে। তাহলে এরপর থেকে আমরা আসলে সাইজ আর নিজে লেখা লাগবে না। আমরা ডায়নামিক্যালি এভাবে লিখে ফেলতে পারবো। এটার জন্য আজকেই দ্যাটস ইট। গুড বাই।